আমার অনুভূতির মৃত্যু হয়েছে। ইচ্ছে করে না আবার কারো প্রতি ফিলিংস নিয়ে আসি। ইচ্ছে জাগে না কাউকে ভালোবাসি বা কারো মায়ে পড়ি। লেখাটি ফেসবুকে পোস্ট দিয়ে শুয়ে পড়লাম। ফেসবুকে এমন টুকটাক লিখে থাকি, হালকা ফ্যান ফলোয়ারও আছে। আসেন পরিচিত হয়ে নেই। আমি বরাবরের মতো আছি আকাশ আহমেদ নীল। এবার অনার্স থার্ড ইয়ারে। বাসায় মা বাবা ছোট ভাই, এই নিয়ে ফ্যামিলি। বাবা একজন চাকরিজীবী, একটা বেসরকারি ব্যাংকের ম্যানেজার। মা গৃহিণী। আর ছোট ভাই এবার ইন্টারে। দুঃখের বিষয় হচ্ছে কোনো বোন নেই। না ছোট বোন আছে না বড় বোন আছে, তবে চাচাতো ফুফাতো বোন আছে। আবার মামাতো বোন নেই, তবে চাচাতো বোনের সাথে বেশ ফ্রি। আমার থেকে আবার 1 বছরের সিনিয়র সে। সে অনার্স চতুর্থ বর্ষে পড়ে। থুর, এত ডিটেলস দিয়ে কি হবে? গল্পে ফিরে আসি। চুপচাপ বসে খাচ্ছি তখন মিমির তো বিয়ে ঠিক হয়ে গেছে। ওই যে ছেলেপক্ষ দেখতে এলো না, তারা রাজি হয়ে গেছে। বাহ, ভালোই তো। আপু তাহলে যাচ্ছে এতদিনের শ্বশুর বাড়ি? তো সারা জীবন এখানে থেকে যাবে নাকি? বয়স তো কম হয়নি, তুই মেয়ে হলে তোকেও এতদিনে বিয়ে দিয়ে দিতাম। মেয়ে হয়নি তো কি হয়েছে, এখন আমাকে বিয়ে দাও। বিয়ে করে বউকে খাওয়াবে কি শুনি? এই যে আমরা যা খাচ্ছি তাই খাওয়াবো। এগুলোর বাইরে তো কিছু খাবে না, তাই না? তা ঠিক আছে, কিন্তু যখন এটা ওটা কিছু চাইবে তখন কি করবি? শুধু কি খাওয়া দাওয়া করবে, না আরও কিছু খরচ আছে? ওগুলো কিভাবে কিনে দিবি? তখন কোনো না কোনো কাজের ব্যবস্থা হয়ে যাবে। বিয়ে দিবে কিনা সেটা বলো। এই, তোর বয়স কত হলো রে যে বিয়ে করবি? আগে পড়াশোনা শেষ করে কোনো জব কর, তারপর বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করিস কেমন? থুর ছাই, আপনি মজাও বোঝেন না। বাবা, আমরা তোমার বয়স পার করে এসেছি। বিয়ের কথা শুনলে যে মনের ভিতরে খই ফুটে জানি। খুব ভালো, আমার তেমন কিছু হচ্ছে না। তারপর হাসি তামাশা করতে করতে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে একটু পরে ফোন নিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ ফেসবুকে ভিডিও দেখে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি, তখন মিমি আপু এলো। কিরে আপু, তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? হুম রে কুত্তা, কবে বিয়ে করব কবে বিয়ে করব বলে বলে মাথা খেতি, এখন দেখ বিয়ে হয়ে যাবে। খুব ভালো, দূর হয়ে যা আমাদের বংশ থেকে। আচ্ছা, বিয়ের তারিখ কবে? ওগুলো এখনো ঠিক হয়নি, তবে আজকে বিকালে যাবে এইসব বিষয়ে কথা বলতে। আপু, তোর ননদ নেই? থাকলে তো ভালোই হতো। শয়তান, তুই আমার ননদকে দিয়ে কি করবি? আমার কোনো ননদ নেই, সবার বিয়ে হয়ে গেছে। তাহলে তোর বিয়ে আমি ভেঙে দেব। কেন তুই ননদ ছাড়া বিয়ে করতে চাইছিস? লাথি মেরে উগানটা গিয়ে ফেলবো। আচ্ছা শোন না, তোর বান্ধবী আছে না? কোনো সিঙ্গেল বান্ধবী নেই তোর? না, আমার কোনো সিঙ্গেল বান্ধবী নেই, কিন্তু কথা হচ্ছে তুই আমার ননদ আর তারপর বান্ধবী নিয়ে পড়লি কেন? কারণ মনে প্রেম জেগেছে, ইচ্ছে করছে সিনিয়র মেয়ের সাথে প্রেম করব, তাই তোকে বলছি আর কি। মায়ের হাতে দিয়ে খাবি না লাঠি দিয়ে খাবি? তোর কোনো কিছু দিয়েই মায়ের খাবো না। এখন নিচে গিয়ে খেয়ে কলেজে যাব। থাক এখন যাই। না লাত্তি খাবি? মিমি চলে গেল, আমিও চলে এলাম। এই হচ্ছে আমার চাচাতো বোন মিমি। এর কথাই বলছিলাম আর কি। এসে খেয়ে কলেজের জন্য রেডি হয়ে চলে আসি সাইকেল নিয়ে কলেজে। এসে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাস করে আবার ক্লাস শেষে আড্ডা দিয়ে বাসায় চলে আসি। সন্ধ্যায় আম্মু বলল, আগামীকাল বিয়ের অনুষ্ঠানে আমাদের সবার দাওয়াত আছে। কার বিয়ে? মিমি আপুর বিয়ে তো আরো অনেক দেরি, হঠাৎ আবার কার বিয়ে? তোর আব্বুর অফিসের কলিগের বিয়ের দাওয়াত। আচ্ছা, আমাকে ঠিকানা দিয়ে দিও, আমি দুপুরে খেতে চলে যাব। হুম, তাড়াতাড়ি যাবি, না হলে দেখা যাবে খাবার শেষ, তখন না খেয়ে ফেরত আসলি। তুই এমন অলসের অলস যে কোথাও গেলে যেতে যেতে সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। তারপর বাসা থেকে চলে এলাম মোড়ের দিকে। এসে আড্ডা দিয়ে রাতে বাড়িতে এলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু পড়তে বসলাম। আমার মনে হয় এই মাসে 5 থেকে 6 দিন বই খুলে পড়তে বসি। কিছুক্ষণ পরে একটা ফেসবুকে পোস্ট দিলাম। পোস্টটা এমন: স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে ঘর বাঁধবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না, কারণ স্বপ্নটা ছিল দিবা স্বপ্ন। দিনের বেলায় স্বপ্ন দেখলে কি আর সত্যি হয় নাকি? পরের দিন সকালে কলেজে। এই হালারপুত, তোর চরিত্র কখনো ভালো হবে না, তাই না? আমি ভদ্র, আমার চরিত্রও ভালো। শুধু শুধু একজন নির্দোষ ব্যক্তিকে এমন মিথ্যা অপবাদ দিবেন না।
আমি নামাজ পড়ি, 2 দিন হলো নামাজ পড়ি। তাই নাকি? তুই শয়তান আবার নামাজ পড়িস, এটাও বিশ্বাস করতে হবে? সব বাদ, মেয়েটার উপর ক্রাশ খেয়েছে। কোন ক্লাস ছেড়ে? 4th ইয়ারের। কেন চিনিস না? তুই চতুর্থ বর্ষের মেয়েদের চিনিস না, এটাও মানতে হবে? না, আসলে চেনা চেনা লাগছিল, কিন্তু শিওর হতে পারছিলাম না। ও তাই নাকি? ও আপু, ও শিখা আপু, এদিকে শোনেন। এই কুত্তা, তুই ডাকছিস কেন? তুই না ক্রাশ খেয়েছিস, পটি দিতে সাহায্য করি। তোর সাহায্য লাগবে না, আমি একাই এই সব মেয়েকে পটাতে পারি। দেখ, আসছি, আমার সম্পর্কে কিছু বলবি না। আচ্ছা ঠিক আছে, তুই শুধু বসে থাক। শিখা আপু এলো, এসেই বলল, কি ব্যাপার, কোনো সমস্যা? তুমি আমাকে ডাকলে কেন? আমার বন্ধু এটা আপনাকে দেখে নাকি সে ক্রাশ খেয়েছে, বাসঘর খুব শখ জেগেছে, তাই এমন কথা বলছে। আর বলে তোমাকে নাকি পটাতে পারবে, আর কত কি যে বলে। তাই না? খুব শখ জেগেছে বড় অপুর সাথে প্রেম করার। না আসলে আপু, তেমন কিছু না, ভালো লাগলো তাই বললাম। কিন্তু ওই শালা কুত্তা এমনভাবে আপনাকে ডাকবে ভাবিনি। তবে বড় আপুর সাথে প্রেম করার শখ অনেক, চাইলে আপনি আমার এই ছোট্ট শখটা পূরণ করতে পারেন। থাপ্পড় খেতে ইচ্ছে করে না? এমন থাপ্পড় দিয়ে। না থাক, গরম গাল, না থাক, নরম গালে থাপ্পড় দিতে চাচ্ছি না। আমি চাচ্ছি না সুন্দর নরম তুলতুলে গালে কোনো আঘাত করতে। গালে কি থাপ্পড় দেয় নাকি? দেয় তো চুমু। না। শালা হারামি, তুই কি থেকে কি বললি? তোর তো আজকে হচ্ছে। পাগল নাকি? গালে থাপ্পড় দেয় নাকি? দেয় তো চুমু। নীল উঠে দৌড় দিয়েছে। শিখা আপু ওর দিকে তাকিয়ে আছে। বাদ দেন আপু ওই ফাজিলের কথা, বলেন কেমন আছেন? দিনকাল রাত সকাল সন্ধ্যা কেমন আছে? এই তো ভালো। তোমার কি অবস্থা? আর এমন ছ্যাঁকা খাওয়া আবল তাবল পোস্ট কেন দাও? ভালো লাগে, মানুষকে টেনশনের উপর রাখতে ভালো লাগে। ও তাই? গার্লফ্রেন্ড আছে নাকি, না ক্রাশ আছে? গার্লফ্রেন্ড নেই, তবে কাজ ছিল। বেশ কিছুদিন ঘুরেছিলাম, কিন্তু কাজ হয়নি। আমার কচি মনে কচি করে আঘাত করে চলে গেছে। আহারে, কি কষ্ট! তোমার কষ্ট আমি ব্যথিত হলাম। তোমার কষ্টের কথা শুনে আমার নাক দিয়ে পানি বেরিয়ে আসতে চাইছে। আচ্ছা থাকো, যাই বান্ধবীদের কাছে। আচ্ছা ঠিক আছে আপু, আর ওটা আমার দুঃখে না, ওটা আমার ঠান্ডা লাগার জন্য নাক দিয়ে পানি বের হচ্ছে। শিখা আপু হাসতে হাসতে চলে গেল। একে একে বাকি বন্ধুরা এলো, ওদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে চলে আসি। ক্লাস শেষ করে আমর দেওয়া ঠিকানা অনুযায়ী বিয়ে বাড়িতে চলে এলাম। কিরে, এখনো বরযাত্রী আসেনি নাকি? বিয়ে বাড়িতে তো হইচই থাকার কথা, কিন্তু কই কিছুই তো নেই। ফোন দিয়ে আম্মুকে বাইরে ডাকলাম, একটু পরে বাইরে এলো। কি ব্যাপার আম্মু, বিয়ে বাড়ি এখন মরা বাড়ির মতো হয়ে আছে কেন? কেউ কি মারা গেছে, নাকি বউ পালিয়েছে, না বর পালিয়েছে? সবসময় ফাজলামি। বরের বাসায় কি নিয়ে যেন ঝামেলা হয়েছে, তাই আসতে এমন দেরি হচ্ছে। দেখা হয়তো ভেগেছে, তাই এমন এটা ওটা বলে কাটাচ্ছে, না হলে এতক্ষণে চলে আসার কথা। আহা বেচারি। আম্মু আমার কথা শুনে একটা আস্তে করে মারল। তুই কি বাসা থেকে আসলি না কলেজ থেকে? বাসা থেকে এলাম। আচ্ছা 1:30 বাজে, খেতে কখন দেবে? খেতে দেবে না? অনেক খিদে পেয়েছে। ফোনে বাড়ির লোকজন কোথায়, মেহমানকে খেতে দেবে না? এমন করতে থাকলে তো মেহমানকে অপমান করা হবে। আমি মানহানির মামলা দেব। এমনভাবে সবাইকে বসিয়ে রেখেছে, এটা তো অন্যায়। এই অন্যায় আমি মানি না, মানব না। ফাজলামি বাদ দে তো। তোর আব্বুকে খুঁজে বের করে দেখি কি হয়েছে। বরপক্ষের কেউ আসছে না। আচ্ছা যাও, কি একটা অবস্থা, মেহমান ডেকে এনে খেতে দিচ্ছে না। ভাবলাম পেট পুড়ে মজা করে খাবো, কিন্তু তা আর হচ্ছে না। এক সাইডে গিয়ে বসে ফেসবুকে ভিডিও দেখতে লাগলাম। বেশ কিছুক্ষণ পরে আম্মু এলো। এই আম্মু, খেতে দিবে না বাসায় চলে যাবো? বর অন্য মেয়ে নিয়ে পালিয়েছে। গরিবের কথা বাসি হলেও সত্য হয়। এখন কি খেতে দেবে না বাসায় যাব? এই তুই কত খেতে পারিস জানা আছে। দেখছে বিয়ে বাড়িতে এমন হুলস্থুল কাণ্ড, আর ও মজা করছে। আচ্ছা করলাম না, সত্যি খিদে পেয়েছে। এখন কি করব সেটা বলো। আব্বু আসে মনে হচ্ছে, বাসায় চলে যাবে। হেঁটে আব্বু আমাদের কাছে এলো, এসেই তোমরা এখানে? আমি এই দিকে ওই দিকে খুঁজছি। সে যাই হোক, তোকে বিয়ে করতে হবে। আজকে যার বিয়ের দাওয়াতে এসেছিস তাকেই তোকে বিয়ে করা লাগবে। তুই না বিয়ে করতে চাচ্ছিলি, এখন বিয়ে কর। আমি আমি কেন? আর হঠাৎ বিয়ে? কোনো কথা নেই বার্তা নেই, বিয়ে করব? কাকে বিয়ে করব?
তা ঠিক আছে, কিন্তু আমি তো কোনো কাজ বাজ করি না, বউকে খাওয়াবে কি? কোনো কিছু আবদার করলে পূরণ করবো কিভাবে? আমি তখন তো মজা করে বলেছি, কিন্তু তাই বলে সত্যি সত্যি বিয়ে? আমি তোর সব খরচ বহন করব। আব্বু, তুমি এমন ডিসিশন কেন নিলে? এত ভালো মানুষ সাজার কি ছিল? আমি ওই মেয়েকে চিনি না, তার সম্পর্কে কিছু জানি না, তাকে কিভাবে বিয়ে করব? আর এই বিয়ে বাড়িতে ছেলের অভাব আছে নাকি? আর এখন বিয়ে ভাঙলেও তো কোনো সমস্যা হয় না, এগুলো বর্তমান সময়ে কমন বিষয়। বরযাত্রা পথে মারা গেছে, তাই মেয়েকে অলক্ষী বলবে বা অপয়া বলবে এমন তো আর না। কি হলো, এমন চোখ দেখানোর কি আছে? আম্মু, তুমি কিছু বলো না। আকাশ তো ঠিকই বলছে, এমন হুটহাট বিয়ে কেন? আমি যেটা বলছি সেটাই হবে। আর তুই বিয়ে করবি না করবি না সেটা বল। যদি বলিস যে এখন বিয়ে করবি না, তাহলে তোর বিয়ে নিয়ে ভালো মন্দ বলতে আসবি না বা আমাকে কখনো কিচ্ছু বলবি না। এটা কোনো কথা হলো? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। মনে মনে তো সেই খুশি। আরে ভাই, ওইটুকু তো অভিনয় করা লাগে, না হলে কি আর চলে? আরে তখন বাপ কি না কি ভাববে, তাই তো একটু অভিনয় করলাম। কাজই চলে এসেছে, এখন তুই এমনভাবেই আমার সাথে আয়। আসলাম বিয়ে খেতে, বিয়ে আমাকেই খেয়ে নিল। এই হচ্ছে আমার অবস্থা। আচ্ছা আম্মু, মেয়েটা দেখতে কেমন? নাম কি? মেয়েটা দেখতে সুন্দর আছে, নামটা আমিও জানি না। তবে বাপ মেয়ে তো তোর থেকে বয়সে বড় আছে, হাই স্কুলের শিক্ষিকা। এই আম্মু, এটা কিন্তু মোটেও ঠিক নয়। বয়সে বড় এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু জব করে এটা মানতে পারছি না। আমার লাইফ পার্টনার হিসাবে কোনো চাকরিজীবীকে পছন্দ করব না। আমি এখনই পালাবো। আম্মু, আমি বিয়ে করব না। চাকরি ছেড়ে দিবে, সমস্যা কোথায়? আপনি জানলেন কিভাবে সে চাকরি ছেড়ে দিবে? আপনি ওই মেয়ে সম্পর্কে কতটা জানেন? না আমি জানি, না আম্মু জানে, না আপনি জানেন। এত কথা বলিস না, বিয়েটা করে নে। শামীম সাহেব অনেক ভালো একজন মানুষ, তার মেয়েও অবশ্যই ভালো হবে। গাছ ভালো, তার ফসলও তো ভালো। কোনো রকম সমস্যা হলে সব আপনার উপর দায় দিয়ে দেবো আমি। বাসার ভিতরে এলাম, এসে একটা জায়গায় নিয়ে এসে বসালো। একটু পরে ইমাম এসে বিয়েটা পড়িয়ে দেয়। যখন বিয়ে পড়া ছিল তখন মেয়েটার নাম জানতে পারলাম, তার নাম ইশাদ জাহান ইরা। বিয়েবাড়ি আবারও আনন্দে আনন্দিত হলো। একটু পরে কাজে এসে বিয়েটা রেজিস্ট্রি করে চলে গেল। বিকেলে আসার সময় মেয়ের চোখ দুটো দেখলাম, কারণ নিকাব করে আছে আর বোরকা পরে আছে। আব্বু আবার একটা মাইক্রো গাড়ি ডেকেছে, ওটাতেই উঠে পড়লাম। মেয়েটা যাবার সময় কান্নাকাটি করছিল, কিন্তু আমিও দেখানোর জন্য একটু ইমোশনাল হয়ে যাই, না হলে তো হাসি পাচ্ছিল। একটু পরে বাসায় চলে আসি। গাড়ি থেকে নামতেই দেখি মিমি আপু দাঁড়িয়ে আছে। মিমি আপু আমার কাছে এসে মাথার উপর দিল 2টা কিল। কুত্তি, মারিস কি জন্য? হ্যাঁ, যা যা ভাগ কুত্তা, তুই এমনভাবে বিয়ে করলি কেন? আমাকে দাওয়াত দিলি না? শালা, আমি ভেবেছিলাম তোর বিয়ে হবে, তখন আমি আমার বর বাচ্চা মিলে অনেক মজা করব, কিন্তু সেটা আর হলো না। আমার আগে তুই বিয়ে করে নিলি, তোর উপর ঠাঠা পড়বে কুত্তা। কুত্তি, তোর চাচাকে বল আমাকে এগুলো কেন বলিস? আমি গেলাম বিয়ে খেতে, কিন্তু কে জানতো যে আমাকেই ওই মেয়েকে বিয়ে করে নিয়ে আসতে হবে? আচ্ছা সব বাদ, এখন সর, ভাবি কোথায় সেটা দেখি। আসসালামু আলাইকুম ভাবি, আমি আপনার একমাত্র ননদ। ওয়ালাইকুম আসসালাম। এমনভাবে না দাঁড়িয়ে থেকে বাড়ির ভিতরে চল। মিমি, তোর মা কোথায় রে? ডেকে নিয়ে এসে আমাদের বাড়ি আয়। আচ্ছা ঠিক আছে চাচি। আচ্ছা ভাবি, আপনারা ভিতরে যান, আমি আসছি। আর কুত্তা, তোর কপালে অনেক দুঃখ আছে রে। যা সর তুই, আমি মরি আমার জ্বালায় আর আসে দুঃখ নিয়ে। মিমি আপু চলে গেল। আম্মু আব্বু, আমার বউ মানে ইরা মেয়েটা আর ছোট ভাই বাড়ির ভিতরে চলে গেল। আর আমি আবুল বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকলাম। আব্বু আবার বাইরে এসে গাড়িওয়ালাকে ভাড়া দিতেই গাড়িওয়ালা চলে গেল। এমনভাবে দাঁড়িয়ে আছিস কেন? এমনভাবে বিয়েটা করা কি ঠিক হলো? এত কথা বলিস না তো, যা হয় ভালোর জন্যই হয়ে থাকে। দেখা যাক কি ভালো আছে। আব্বু বাসার ভিতরে চলে গেল, আর আমিও নীলকে আর বাকি বন্ধুদের সব কিছু খুলে বললাম। সব শুনে তো ওরা পেটুকের দল আসি বলে ফোনটা কেটে দিয়েছে। 15 মিনিট পরে 4 জনে হাজির। শালা, তোদেরকে কি দাওয়াত দিয়েছি যে চলে এসেছিস? বন্ধু, তুই দাওয়াত দিতে ভুলতে পারিস, কিন্তু আমরা আসতে ভুল করব না। আচ্ছা সে যাই হোক, আমাদের ভাবি কোথায়? দেখতে কেমন? সুন্দর আছে তো?
হালার পোত, আমি তো দেখিনি, তো তোদের কি বলবো? দেখতে কেমন? নিকাব এবং বোরকা পরে আছে, তবে মনে হয় দেখতে সুন্দরী আছে। চল, কিন্তু বাচালিপনা করবি না। 5 জনে মিলে ভিতরে এলাম। এসেই আন্টি, ও আন্টি, আমাদের দাওয়াত দেওয়ার ভয়ে তোমার ছেলের এমনভাবে বিয়ে দিয়ে নিয়ে এলে। তুমি দাওয়াত দিতে ভুল করলেও আমরা আসতে কিন্তু ভুলিনি। এসেছিস তো, খুব ভালো করেছিস। যা, এখন গিয়ে তোরা বাজার করে নিয়ে আয়। আমি লিস্ট দিচ্ছি, সে অনুযায়ী বাজার করবি। এটা কোনো কথা হলো? আমাদের ভাবি কোথায়? কি রে, তোরা ছাগলের বাচ্চার মতো এত চেঁচামেচি করিস কি জন্য? আর এটাই কথা, চান্দু, খেতে হলে খেটে খেতে হবে, আর কেউ দেখতে পাবি না, কারণ সে পর্দা করে। তাহলে কি আর করার, মুখটাও দেখতে পাবো না? আগে জি না, চাচি তোদের যা কাজ দিচ্ছে সেটা কর, না হলে তোদের চারটাকে এখান থেকে তাড়বো। নীল, চল বাজার থেকে ঘুরে আসি। ও তো জন্মের ফকির, ফকিরের কাছে তো টাকা নেই, তাই আমাদের টাকা দিয়ে আপাতত বাসর ঘর সাজানো লাগবে। তোর কাছে টাকা চেয়ে আমাদের এই লজ্জায় পড়তে হবে। আরে যা, তোদের টাকা মাঠে মার যাবে না, আমি চাচুর কাছ থেকে টাকা নিয়ে তোদের দিয়ে দিব। বিয়ে এমনভাবে হয়ে গেল, এখন কি করার আছে? আম্মু ওদের টাকা এবং লিস্ট দিতেই ওরা 4 জনে বাজারে চলে যায়। ঘন্টাখানেক পরে ওরা 4 জনে বাজার থেকে চলে আসে, আর নানা বাড়ি থেকে সবাই আসে। বাসরাত নিয়ে কিছুক্ষণ ভাবলাম, ভেবে মনে মনে বললাম, এমনভাবে ভেবে কোনো লাভ নেই, কারণ হয়তো এই বিয়ে দুজনের অমতে হয়েছে। দুজনের বললে ভুল হবে। আমার কিছুটা মত আছে, আবার কিছুটা ছিল না। দেখতে দেখতে রাত হয়ে এলো। বাসর ঘরে যাবার সময় মিমি আপু আব্বুর থেকে বাসর ঘর সাজানোর টাকা আদায় করে নিল। বন্ধু নে এটা, জানি এটা আজকে তোর ব্যবহার করা হবে না, তাও রাখ। কেন কাজে লাগবে না? আবুল, বিয়েটা কিভাবে হয়েছে? এই বিয়েতে আমাদের ভাবির মতো আছে কিনা কে জানে। না ভাবির সম্পর্ক জানি, না তার পরিবারের সম্পর্কে। এখন ভাবির কোনো বয়ফ্রেন্ড আছে কিনা কে জানে। যদি থাকে তাহলে ভাবি তো আমাদের বন্ধুকে তার পাশে ঘেঁষতেই দিবে না। এগুলো বলে কষ্ট দিস না তো, জীবনটাই ফুটো। আচ্ছা যাই হোক, যাই দেখি কপালে কি লেখা আছে। তারপর রুমের ভিতরে এলাম। বুকের ভিতর কেমন ঢুকঢুক করছে, ভিতরে একটা ভয় কাজ করছে। মেয়েটা শাড়ি পরে বিছানায় পা দুলিয়ে বসে আছে। বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে পাশে বসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়েতে রাজি হলেন কেন? আপনি কেন রাজি হয়েছেন? আমাকে আব্বু এমনভাবে ধরলো যে রাজি না হয়ে পারলাম না। আপনার সম্পর্কে কিছু জানিও না, আপনি কেমন, আপনার পরিবার কেমন, আমার কোনো ধারণাই নেই। গেলাম বিয়ে খেতে, আর বিয়ে করে নিয়ে আসতে হলো। এটাই ভাগ্য বলে স্বীকার করে নিয়েছি। আমি এমন জীবনসঙ্গী চেয়েছি যে আমাকে ভালোবাসবে, আমার পরিবারকে ভালোবাসবে, আমাকে কেয়ার করবে। লাইফ পার্টনার হিসেবে কিন্তু আমার চাকরিজীবী পছন্দ না। কেন? চাকরি করলাম তো সমস্যা কোথায়? আপনি কি মেয়েদের দাবিয়ে রাখতে চাচ্ছেন? আমি তো সেটা বলিনি, আমি শুধু বলেছি আমার লাইফ পার্টনার হিসেবে চাকরিজীবী পছন্দ না। আমার লাইফ পার্টনার চাকরি করলে সে আমাকে কখন সময় দেবে, বাসায় যে কাজগুলো আছে সেগুলো কখন করবে, সে যদি ওদিক থেকে ক্লান্ত হয়ে আসবে তাহলে এগুলো কখন করবে। আপনার কথা আমার পছন্দ হলো না। এই জন্য আমি এই বিয়েতে রাজি হচ্ছিলাম না, কিন্তু আব্বু এমনভাবে চেপে ধরলো যে বিয়েতে রাজি হতে হলো। আচ্ছা বাদ দেন, ঘুমিয়ে পড়েন। এই বিয়ে আপনার অমত হয়েছে সেটা বুঝতে পারছি, আর আমার অমত আছেই। আপনি কি রাগী বা ঘাটতারা? এমন মনে হবার কারণ কি? প্রয়োজনে আমি রাগী, প্রয়োজনে আমি নরম, প্রয়োজনে আমি ইমোশনাল। আপনার কি বয়ফ্রেন্ড আছে? না, আমার কেউ ছিল না, না কেউ আছে। আপনার কি গার্লফ্রেন্ড আছে? না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, তবে এখন বউ আছে, নামে বউ। আপনি কি আমাকে বউ বলে স্বীকার করছেন না? স্বীকার করেছে, কিন্তু মন থেকে এখনো মানতে পারেনি, তাই বললাম নামে বউ। আর আপনার সাথে প্রথমেই মতের অমিল। মনের মিল থাকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমার কি অপছন্দ সেটা বলেছি, এখন আপনি আমার অর্ধাঙ্গিনী হিসেবে সেটা মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। আপনাকে কিছুতেই জোর করব না, জোর করলে সেটা করতে আপনি বাধ্য, কিন্তু আমি তা করব না। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? জি না, আমাকে কি পাগলা কুত্তায় কামড় দিয়েছে যে আপনাকে আমি ভয় দেখাতে যাব? আর কি জন্য ভয় দেখাবো? আমাদের বিয়ে আনএক্সপেক্টেড, আমরা হয়তো কেউ এমন আশা করিনি। তো দুজনে দুজনের মতো থাকবো। যদি একে অপরের প্রতি কোনো ফিলিংস আসে তাহলে কাছে আসা হলো, না না হলে স্টোরি ওখানেই শেষ। আপনার কোনো ছেলে বয়ফ্রেন্ড আছে বা ছেলে ফ্রেন্ড?
কেন? আছে কি না সেটা বলেন। না, এগুলো প্রশ্নের কারণ খুঁজে পাচ্ছি না। আপনি বিয়ে করবেন না এটা বললেই তো হতো। আমি আপনার এইসব প্রশ্নে বিরক্ত। বিরক্ত হবার কারণ তো খুঁজে পাচ্ছি না। আমি এগুলো জিজ্ঞেস করতেই পারি, আপনি আমাকে করেন, সমস্যা কোথায়? একজন টিচার হয়ে এসব প্রশ্নে বিরক্ত হবেন এটা মানা যায় না। একজন টিচার হিসেবে তো আপনার ধৈর্য শক্তি একজন সাধারণ মেয়ের থেকে বেশি থাকার কথা। কথা বলতে বলতে মানুষ তখনই বিরক্ত হয় যখন সেটা অপছন্দের মানুষ হয়, মানে আমাকে আপনার পছন্দ হয়নি। আচ্ছা বাদ দেন, এসব বিষয়ে আর কথা না বলি। আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি। এমন না যে কথা বলবো না বা ইগনোর করব। বিরক্তকর। ওটা আমার ক্ষেত্র। এখন ঘুমিয়ে পড়েন, আমার অনেক ঘুম পাচ্ছে। আবার উঠে লাইট অফ করে ঘুমিয়ে পড়লাম। এমন কিছু হবে আগে থেকে জানা। ফোন দেখতে দেখতে কবে যে একটা বেজে গেছে বসতেই পারিনি। উঠে টয়লেটে এসে হালকা হয়ে আবার শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে এই যে ওঠেন, নামাজ পড়বেন না? সকাল হতে চললো। ওঠেন, নামাজ পড়বেন। আম্মু ঘুমাতে দাও তো। হঠাৎ যখন মনে পড়লো এটা আম্মু না, তখন চোখ খুলে তাকিয়ে বললাম, আমি নামাজ পড়বো না। আপনার পড়া না হলে পড়েন। কেন নামাজ পড়বেন না? ওঠেন, নামাজ পড়বেন। আর কিছু না বলে উঠে চলে আসি বাইরে। এসে মসজিদে অজু করে নামাজ পড়ে ঘুরে বাড়িতে আসি। দেখি সবাই উঠে গেছে। রুমে এসে আবারও বিছানায় ধপাস। দেখলাম ইরা রুমে নেই, বাইরে আছে। আবারও ঘুমিয়ে পড়ি। বেশ কিছুক্ষণ পরে ইরার ডাকে ঘুম ভাঙলো। ওঠেন, খাবেন না? আম্মু ডেকে তুলে দিতে বললো। আপনি যান, আমি উঠছি। ইরা চলে গেল। আমি কিছুক্ষণ ঘুম মেরে পড়ে থেকে একটু পরে উঠে ওয়াশরুমে এলাম। এসে ফ্রেশ হয়ে খেতে এলাম। কি রে, এত দেরি করে ঘুম থেকে উঠলি যে? আজকে কি কলেজে যেতে হবে নাকি? কলেজে গেলে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিতাম। কলেজে কি যাব নাকি? আব্বু আমার সাথে বিয়ে না দিয়ে যদি ছোটর সাথে বিয়ে দিত তাহলে তো হয়ে যেত। তখন এই পেটের উপর কেউ একটা আস্তে করে মারলো। তাকেই দেখি আব্বু মেরেছে। আমি আর কিছু বললাম না, চুপচাপ মাথা নিচু করে খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে দুই ভাই মিলে বাজারে যা, গিয়ে বাজার করে নিয়ে আয়। তোর শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে। এই বললে তোমার কাছে টাকা নেই, আর এখন দেখি টাকা গাছের পাতার মতো ঝরঝর করে পড়তে আসে। তোর কি মনে হয় যে বেতনের সব টাকা সংসারে খরচ করে দিই? আমাকে তো ফোন কেনার জন্য 20,000 টাকা দিতে পারতে নাকি? তোর ওই পেঁচাল বাদ দে। তোর কাছে ফোন আছে যেটার মূল্য 15,000, আর এত ফুটানি ভালো না। তোর বাবার কেমন ইনকাম সেটা দেখবি, আর এই সব ফুটানি করবি। আয় দেখে ব্যয় করবি। বাবা ইনকাম করতে শিখ, তখন আমার কথা ভালোভাবে বুঝতে পারবি টাকা ইনকাম করা কতটা কঠিন। তোর যেটার যোগ্যতা বা তোর সাথে যা যায় সে অনুযায়ী চলবি। তোর বন্ধুরা কি করলো বা তোর আশেপাশে কে কি করলো সেটা কখনোই দেখতে যাস না। তুই কি করিস সেটা দেখ। আব্বুর কথাগুলো শুনে কিছু বলার মতো ভাষা খুঁজে পেলাম না। খাবার খাওয়া শেষ করে আব্বুর দেওয়া টাকা নিয়ে আমি আর ছোট ভাই বাজারে চলে এলাম। 1 ঘন্টার মধ্যে সব বাজার করা শেষ, তাই বাজার নিয়ে বাসায় চলে আসি। 10টার দিকে বন্ধুরা আসে, তাই লাগিয়ে দিই কাজে। 12টার দিকে শ্বশুরবাড়ি থেকে লোকজন আসে, ওনাদের আপ্যায়ন করা হয়ে। আর আব্বু কিছু কাজিনদের গতকালকে দাওয়াত দিয়েছিল, তারাও আসে। কি রে কুত্তা, তোর তো এখন থেকে দেখাই পাওয়া যাচ্ছে না। সবসময় বউয়ের আঁচলের তলায় লুকিয়ে থাকলে চলবে? দেখ, মস্করি করবি না। আচ্ছা, ফার্স্ট নাইট কেমন কাটালি? কিছু হয়নি তাই তো? জানি এমন কিছু হবে। চোখের সামনে খাবার থাকা সত্ত্বেও খেতে পারলি না। আহারে কি কষ্ট। বোন দেখ, বাসা ভর্তি মেহমানের সামনে মার খাস না। আমি মরি আমার জ্বালায়, আর এ মজা নিতে এসেছে। আর রাগিস কেন? তবে ভাবি ভালো আছে, ওনার সাথে কথা বলে বুঝেছি। কথা বলে কি সব বোঝা যায়? যা সর তুই আমার সামনে থেকে। একজন মানুষের সাথে কথা বলে বোঝা যায় মানুষটা কেমন। পুরোপুরি না বোঝা গেলেও কিছুটা বোঝা যায় অপর ব্যক্তি কেমন। তোর কি হয়েছে? তাকেই থাকতেই পারে, এখানে বলার কি আছে? জেলাস ফিল করছে মনে হয়। যতই তুই ওনার বর বলে কথা। একদিনে এমনটা কখনো সম্ভব না। আর তোর কাজ নেই এখানে, এত আমার সাথে ভেজর ভেজর করিস কেন? না, আমার কোনো কাজ নেই। আমার আগে বিয়ে করার শাস্তি এটা। মেয়েটা তো তোর থেকে অনেক সিনিয়র, একটু লজ্জা করলো না? তোর পাশে থাকলে এখন মুখের ভাষা খারাপ হবে। আমি চাচ্ছি না তোকে গালি দিই,
এই জন্য রমজান মাস আসলে সবসময় তোর থেকে দূরে থাকার চেষ্টা করি। শালি কুত্তি, থাক তুই, আমি এখান থেকে যাই। কোথায় যাচ্ছিস? মরতে যাবি তুই। ওখান থেকে রুমে আসি দেখি সব শালাশালিরা বসে আছে। শালাক্ষণ ঝামেলা যে পড়েছি বলে বোঝাতে পারবো না। আরে দুলা ভাই, কোনো প্রয়োজন ছিল নাকি এসে ঘুরে চলে যাচ্ছেন যে? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে বারবার ভুলে যাচ্ছি। আপনি আমার ক্লাসমেট না? একসাথে তো আমরা পড়াশোনা করি। তা কি হয়েছে? না, কিছু হয়নি। মনে মনে বললাম, তবে হবে অনেক কিছু, সেটা বুঝতে পারছি। আচ্ছা, সবার নাস্তা হয়েছে? আপনার খাওয়া হয়েছে দুলা ভাই? আচ্ছা, সবাই আড্ডা দেন, আমার অনেক কাজ আছে। ওখান থেকে চলে এলাম। কাজের মধ্য দিয়ে দিনটা চলে গেল। বিকেলে ইরার সাথে ওদের বাসায় এলাম। আসার সময় আব্বু কিছু টাকা দিয়েছে, যদি শালাশালিরা ধরে। সাবরিনার রুমে যাবার সময় কেউ তোর দুলাভাইকে টাকার জন্য ধরবি না। বিয়েটা কিভাবে হয়েছে সেটা সবাই ভালো করেই জানিস, আর তোদের খরচ কয় টাকা হয়েছে আমার কাছ থেকে নিয়ে নিবি। আচ্ছা ঠিক আছে, টাকা পাওয়া নিয়ে কথা, কে দিল আর কে দিল না সেটা দেখার বিষয় না, তাই না দুলা ভাই? বাবা, তুমি বাইক চালাতে পারো? আমার শখ আমার জামাইকে বাইক নিয়ে দিব। জি পারি, কিন্তু আমি কোনো কিছুই নেব না। আপনার মূল্যবান যে সম্পদ আমাকে দিয়েছেন ওটাই অনেক। আমি আর কিছু চেয়ে বা নিয়ে নিজেকে ছোট লোকের পরিচয় দিতে চাই না। তোমার বাবা যেমন তেমনি তুমিও। কিন্তু বাবা, আমি তো তোমাকে খুশি হয়ে দিচ্ছি, আমি তোমাকে কোনো প্রকার যৌতুক দিচ্ছি না। আশা করি তুমি আমার কথা রাখবে। কিভাবে যে না করি। আচ্ছা ঠিক আছে বাবা, আর না করে আপনার মনে আঘাত করতে চায় না। শুনে খুশি হলাম। আমার বড় মেয়েটা অনেক আদরের, আদর যত্ন ভালোবেসে বড় করেছি, কখনো আঘাত করিনি, কষ্ট পেতে দেইনি। আশা করি তুমিও আমার মেয়েকে আদর যত্ন রাখবে, কখনো আঘাত করবা না, কষ্ট দিবা না, চোখে পানি আসতে দিবা না। যদি শুনি আমার মেয়ে কষ্টে আছে তাহলে অনেক কষ্ট পাবো বাবা। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনার মেয়েকে সুখী রাখার। মনে মনে বললাম, আল্লাহ ভালো জানেন ভাগ্যে কি লিখে রেখেছেন। ভেবেছিলাম দেখে শুনে বিয়ে করব, কিন্তু কি থেকে কি হয়ে গেল। সবাই টুকটাক কথা বলছে। আমি খাওয়া শেষ করে রুমে চলে এলাম। রুমে এসে দেখি একটাই বালিশ, আর বালিশ দেখি না, কোনো কোলবালিশও নেই। ব্যাগ থেকে ব্রাশ আর পেস্ট বের করে ওয়াশরুমে এলাম। তারপর ব্রাশ শেষ করে রুমে আসি দেখি ইরা দাঁড়িয়ে আছে আর বিছানার দিকে তাকিয়ে আছে। ব্যাগে ব্রাশ রেখে বিছানায় শুয়ে বললাম, আপনি আপনারটা দেখে নেন। আপনার রুমে কোথায় কি আছে না আছে আপনিই ভালো জানেন। আমার রুমে আর বালিশ নেই, আমি বালিশ ছাড়া ঘুমাতে পারি না। বাহ, আমি বুঝি ঘুমাতে পারি? আপনি বাইরে থেকে বালিশ নিয়ে আসেন, আমি এই বালিশ দিতে পারছি না। এটা আর কিছু বললো না, বাইরে চলে গেল। আর একটু পরে বালিশ নিয়ে রুমে এসে বালিশ রেখে ওয়াশরুমে গেল। আপনার বন্ধু বান্ধব কতজন? কোনো ছেলে ফ্রেন্ড রাখিনি, ওটা আমার পছন্দ না। মেয়ে ফ্রেন্ড 2 জন আছে। বুঝলাম, কোনো ক্রাশ বা বয়ফ্রেন্ড নেই? মনে হয় এই চেহারা নিয়ে প্রেম হবে বা কেউ আমাকে পছন্দ করবে। নাটক। আপনি দেখতে কি কম সুন্দর? মানে মানুষের নাটক দেখতে পারলে হলো। আপনি তো দেখি নটাঙ্কির দোকান। এখানে নাটকের কি হলো? আমি দেখতে সুন্দর না। আপনি বেশ সুন্দর আছেন। আল্লাহ আপনাকে যে সৌন্দর্য দিয়েছে তার জন্য শুকরিয়া আদায় করেন। ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখে নীল ফোন দিয়েছে। ফোন রিসিভ করতেই, কিরে বন্ধু, খেলাধুলা বাদ দিয়ে ফেসবুকে কি করিস? তোর কপালে যদিও ওই সব কিছু নেই সেটা জানি, তুই চোখের সামনে দেখবি কিন্তু কিছুই করতে পারবি না। শালা তোর কপালে দুঃখ আছে। ফোনটা পয়েন্ট বলেই ফোনটা কেটে দিয়েছি। শালা এরা কখনো ভালো হবে না। পাশে কেউ আছে কি নেই সেটা দেখবে না, উল্টা পাল্টা কথা বলে বসে থাকবে। ইরা দিকে তাকিয়ে দেখি অন্যদিকে ঘুরে গেছে। কিসব বন্ধুদের সাথে চলাফেরা করেন, মুখে কোনো লাগাম নেই। ভুল তো বলেনি, চোখের সামনে বিরিয়ানি কিন্তু খেতে পারছি না। এর থেকে বড় কষ্টের কি হতে পারে? আমাকে আপনার বিরিয়ানি মনে হয়? আমি কি ওটা একবারও বলেছি? ওটা তো কথার কথা। সে সব স্বাদ বাদ দেন, ঘুম আসলে ঘুমান। আমি ফোন চাপি। আর কোনো কথা হলো না। একটু পরে ইরার দিকে তাকিয়ে দেখি ইরা ঘুমিয়ে গেছে। আমিও ফোন রেখে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে ঘুম ভাঙতে দেখি আমি ইরাকে জড়িয়ে ধরে আছি, আর ইরা আমাকে জড়িয়ে ধরে আছে, আর আমার ওপর একটা পা তুলে রেখেছে। এই যে ছাড়ুন। একটু ধাক্কা দিলাম, কিন্তু ও আরো শক্ত করে জড়িয়ে ধরলো। কেমনটা লাগে? আমার তো কেমন কেমন জানি হচ্ছে। এমনভাবে থাকলে
মুডের খালিঘর হতে সময় লাগবে না, যতই আমার বউ হোক। কিন্তু আমাদের মধ্যে তো এখনো তেমন কোনো সম্পর্ক হয়নি। এই যে ছাড়েন না। এবার জোরে ধাক্কা দিতে চোখ খুলে দেখে জড়িয়ে ধরে আছে, তাই তাড়াতাড়ি ছেড়ে দিয়ে বলে, সরি, বুঝতে পারিনি। সেম ভুল আমারও হয়েছে, তাই সরি বলার প্রয়োজন নেই। দুজনে বিছানার দুই প্রান্তে হয়ে শুয়ে থাকে। মাথার ভিতরে দুষ্টবুদ্ধি ঘোরাঘুরি করছে, কিন্তু প্রশ্রয় দিলাম না। ঘুমানোর চেষ্টা করলাম এবং ঘুমিয়েও যায়। সকালে ঘুম ভাঙতে দেখি আবারও জড়িয়ে ধরে আছে। কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে অভ্যেস কিভাবে বলি? তাড়াতাড়ি ছেড়ে দিয়ে উঠে যাব, কিন্তু আকাশ উল্টো শক্ত করে জড়িয়ে ধরল। সব ভাগ্যের লিখনি। এর সাথে বিয়ে হওয়ার আগে জানলাম বর আরেকজন, কিন্তু বিয়ে হয়ে গেল এর সাথে। সেটা ভালো না খারাপ বুঝতে পারছি না। এর ক্যারেক্টারটা কেমন? এই যে ছাড়েন, এই ওঠেন ঘুম থেকে, আমাকে ছাড়েন। আপনি আমাকে ধরে রেখেছেন। উফ! আপনি আমাকে ছাড়লে আমি বিছানা ছেড়ে উঠতে পারি। চোখ খুলে দেখি সত্যি আষ্টে পিষ্টে জোরে ধরে রেখেছি। তাড়াতাড়ি ছেড়ে দিলাম। ইরা উঠে চলে গেল। আবার ঘুমিয়ে পড়ি। বেশ কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে খেতে এলাম। তখন শ্বশুর মশাই বললেন, আমার সাথে তোমাকে বাজারে যেতে হবে। জি। খাওয়া শেষ করে রুমে চলে এলাম। কিছুক্ষণ পরে শ্বশুর মশাই এবং দুজন সম্বন্ধে মিলে বাজারে আসি। প্রথমে বাইকের শোরুমে নিয়ে আসে। আমি একটা বিষয় ভাবছি, নিজের খরচ কিভাবে চালাবো, আর সেখানে বাইকের তেল খরচ কিভাবে চলবে। 1.5 লাখের মতো একটা বাইক নিয়ে দিলেন এবং সাথে পোশাকের জন্য আমাদের 3 জনকে পাঠিয়ে দিলেন। সবকিছু শেষ করে বাসায় চলে আসি। তারপর শ্বশুর বাড়ি থেকে বিকেলে বাসায় চলে আসি। রাতে আপনার বাবা মানে আমার শ্বশুরমশাই বাইক তো নিয়ে দিয়ে দিলেন, কিন্তু এর খরচ কিভাবে চালাবো? আমার পকেটে যেখানে ঘরের মাঠে সেখানে এই সব। সেটা আপনি ভালো জানেন। আমি কিভাবে বলবো কিভাবে বাইকের খরচ চালাবেন? টাকা থাকলে তেল ভরবো, না হলে বাড়িতেই পড়ে থাকবে। সে যাই হোক, আপনি কি আগামীকাল স্কুলে যাবেন? না, আমার আরও 3 দিন ছুটি আছে। কেন? এমনিতেই জিজ্ঞেস করলাম। আমি আগামীকাল কলেজে যাব তো, তাই বলছিলাম। আপনি তো আবার আমাদের পাশের স্কুলে পড়ান, তাই আরও জিজ্ঞেস করা। আপনি ওখানে টিচার, কিন্তু একবারও জানতে পারলাম না কেন? কেন? আপনি কি প্রতিটা স্কুল কলেজের শিক্ষকদের তালিকা করে বেড়ান নাকি? না, বিষয়টি এমন না। না মানে কখনো শুনিনি তো আপনার নাম, তাই জিজ্ঞেস করলাম। ওই স্কুলে প্রায় শিক্ষক শিক্ষিকাকে চিনি। শোনেন, আমি বদমাশ হলেও এখনও ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার কাছে প্রিয় ছাত্র। এই 5 বছরের মধ্যে কয়জন শিক্ষক এসেছে জানা নেই। আমি 6 মাস আগে জয়েন করেছি এবং আমার বান্ধবী আছে। আমরা দুজনেই শুধু নতুন এই স্কুলে। বাহ, খুব ক্লোজ ফ্রেন্ড মনে হচ্ছে। একসাথে একই স্কুলের শিক্ষিকা? দুজনে আমরা বেস্ট ফ্রেন্ড। আজকে যেটা আপনার সাথে অনেক ফাজলামি করলো, ওইটা আমার বেস্ট ফ্রেন্ড। উনি বলেছিল। আর কোনো কথা হলো না। আমি আমার মতো ফোন টিপতে লাগলাম। খেয়াল করে দেখি ইরা ঘুমিয়ে গেছে। যাই একটু গেম খেলি। গেমে ঢুকতেই দেখি নীল খেলছে, আর রনি গেমে নেই। একটু পরে ওর খেলা শেষ হলে ওর গ্রুপে যাই। কি রে, ওই খেলা বাদ দিয়ে এই খেলাতে কি করিস? জানি তুই তো বিশেষ মুহূর্তে দুর্বল, তাই তো ফ্রি ফায়ারে। আগামীকাল তো কলেজে তোকে পাবো, তখন বোঝাবো আমি কি। তোর কপালে অনেক দুঃখ আছে। স্টার্ট দে, কিছুক্ষণ গেম খেলি। কিছুক্ষণ খেলে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে কলেজে যাবার জন্য রেডি হয়ে খেতে এলাম। তুই কি কলেজে যাবি? যাবো ভাবছি। কেন, কোনো প্রয়োজন আছে কি? কি রে, কলেজে যাবি না? তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নে। ওহ, তুই তো রেডি হয়ে আছিস, খেয়ে নে। তুই কলেজে যাবি? তোর না 2 দিন পর বিয়ে? তো কি হয়েছে? বিয়ে বলে কি সব কাজ বাজ বন্ধ করে ঘরে বসে থাকবো? না তা নয়, আমি ভাবলাম হয়তো তুই বিউটি পার্লারে গিয়ে 2 দিন ধরে সাজবি। আমি মেকআপ করি না। নাটক! তুই যদি মেকআপ ছাড়া কোনো ছোট বাচ্চার সামনে দাঁড়াস তাহলে ভয় পেয়ে যাবে। বিড়াল বলে মাছ খাবো না। বাহ, শালা কুত্তা। আচ্ছা, তুই তাড়াতাড়ি খেয়ে বাইরে আয়। তুই কেন আমার সাথে যেতে চাচ্ছিস সেটা আমি ভালো করেই জানি। খাওয়া শেষ করে রুমে এসে বাইকে ছবি নিয়ে বেরিয়ে এলাম। বাইক বের করে বাইরে আসতেই মিমি উঠে পড়ল। তোর বউ কেমন যেন আমার দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল আমাকে চোখ দিয়ে গিলে খাবে। তোর উপর রাখবে কেন? তুই ওনার বর। কোনো মেয়ে কখনো চাইবে না তার বরের আশেপাশে কোনো মেয়ে থাকুক। 2 দিন হয়েছে বিয়ে হওয়া, আর জেলাস ফিল করার কিছুই তো দেখছি না। হারামি! যতই হোক তুই ওনার বর। একদিন হোক বিয়ে হওয়া অথবা 1 বছর হোক, এখন যদি তোর বউয়ের পাশে কোনো ছেলেকে দেখিস তাহলে তোর কেমন লাগবে? হয়তো খারাপ লাগবে, অনেক খারাপ লাগবে। তোর বউয়েরও এমন লাগছে।
আচ্ছা, তোর না একটা ক্রাশ ছিল, ওটার কি হয়েছে? একদিন ডেকে বলল আমি নাকি তার যোগ্য না, আমার চেহারা খারাপ, নিজেকে আয়নায় কখনো দেখিনি, তাই ওর পিছু নিয়েছি। আমি তার লেভেলে নেই, তার পিছনে বড়লোক ছেলে ঘুরে, তাদের পাতা দেয় না, আর আর নাকি আমাকে দেবে। আমাকে বলেছিল আমার লেভেল খুঁজে নিতে। সেদিনের পর থেকে আর ওর পিছু নেই না, তাকে কোনো রকম ফলো করি না। ওহ গুড, ওই মেয়ের থেকে তো তোর বউ অনেক সুন্দর আছে। তা আছে, কিন্তু নামে বউ, কাজে না। আচ্ছা, তুই তোর বউয়ের মন জয় করতে পারিস না? চেষ্টা তো করতেই পারিস, তাই না? আজকে কলেজ থেকে যাবার পথে একটা গোলাপ নিয়ে যাস। দেখ, তোকে যেটা বলি, আমার জব করা মেয়ে পছন্দ না সেটা জানি, সেটা ওরেও বলেছি, কিন্তু ওটাতেই রেগে যায়। আমার কেমন মেয়ে পছন্দ সেটা বললাম, কিন্তু ওর ভিতরে সেই সব গুণ নেই। যেখানে মনের সাথে মনের মিল হচ্ছে না, সেখানে কেমনে কি হবে? এখন এগুলো বলে লাভ নেই চান্দু, তার সাথেই তোমার সংসার করা লাগবে সারা জীবন। আমার কথা শুনলে ঠিক আছে, না হলে ডিভোর্স দিয়ে দিব। কুত্তা, এটা তোর কাছে ফাজলামি মনে হয়? ডিভোর্সের কথা ভুলেও কখনো মুখে নিস না, এটা ভালো জিনিস না। বুঝলাম। দেখ জব ছেড়ে দেয় কিনা, আর করলে সমস্যা কোথায়? এই সময় তুই থাকবি কলেজে আর ভাবিও থাকবে স্কুলে, তাহলে সমস্যাটা কোথায়? বিয়ে করে যদি বউয়ের আদর যত্ন না পেলাম, তাহলে লাভ কি হলো? দেখা গেল সে ক্লান্ত হয়ে আসলো, তাহলে আমার যত্ন নেবে কবে? উল্টো তার খেদমত করতে হবে তখন। এখন না যে এমন না যে ওর কোনো যত্ন নেব না, নেব, তবে প্রয়োজনে তার অসুস্থতায়। আমি ক্লান্ত হয়ে বাসায় ফিরে যদি যত্ন না পাই, তাহলে কিভাবে কি হলো? দেখো, চাকরিজীবী পছন্দ না এমন না, কিন্তু আমার বউ হিসেবে চাকরিজীবী পছন্দ করব না। বিষয়টা বুঝছি ভাই, একটু জোরে চালিয়ে কলেজে চল। এতক্ষণ ধীরে চালালে একটু টান দিয়ে চলে আসি কলেজে। এসে থামতে মিমি আপু চলে যায়। আমি বন্ধুদের কাছে এসে দেখি সব কয়টা বসে আছে। আমি গিয়ে নীলকে মারতে লাগলাম। শালা, তোর মুখে লাগাম থাকে না? আমার ফোন লাউড স্পিকারে থাকে কি থাকে না সেটা দেখবি না? হলার পুত, আগে বলেছিস ঠিক আছে, তাই বলে কি এখনো এমনভাবে বলবি? হালারপুত থাম এবার। আর আমি বলা বন্ধ করলেও কি তোর দুর্বলতা কেটে যাবে নাকি? হালারপুত হালার, খা হারবাল খা। আরও দিলাম কয়েকটা। আই হারামির দল, এমন মারামারি কিসের জন্য? আর আকাশ, শুনলাম তুমি নাকি বিয়ে করেছো, তাও আবার সিনিয়র মেয়েকে, পাশের স্কুলের শিক্ষিকা। জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। তো ট্রিট দিবা না? আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি ফকির, আমি মিসকিন, আমার 1 টাকাও নাই। জঙ্গলে আমার বাড়ি, নদীর পাড়ে গাড়ি। থাক ভাই, তোমাকে আর কিছু বলতে হবে না, তোমাকে ট্রিট দেওয়ারও লাগবে না। আর তোমরা আকাশকে ধরে রাস্তার পাশে ভিক্ষা করতে বসিয়ে দিও। ঠিক বলেছো আপু। আচ্ছা আপু, তোমাকে আমি প্রপোজ করলে কি তুমি আমাকে মারবা? না, তোমাকে জামাই আদর করবো, কাছে আসো না। ওখান থেকে একদম পালাবা না। কত ফাজিলের ফাজিল, একটুও ভয়ডর নেই। ভালোবাসায় এগুলো করলে চলে না, জানেমন দিল কা ধড়কন। তোমার জন্য তো আমি ওহো লাগছে, ছাড়ো ছাড়ো। দাও, বেশি করে কানমোলা দাও, এই শালা জীবনেও ভালো হবে না। কিরে শিখা, এই ফাজিলগুলোর সাথে কি করিস? তুই ওর কান ধরে রেখেছিস কেন? কেমন আমাকে প্রেমের প্রস্তাব দেয়? লাঠি নিয়ে আয়, দাঁড়া আমি নিয়ে আসছি। এই আপু, না না এমন করবে না, এখনো বিয়ে করা বাকি আছে, বউয়ের আদর ভালোবাসা পাওয়া বাকি আছে। তোর কি লজ্জা শরম বলে কিছু আছে? না, বিক্রি করে ঝালমুড়ি খেয়ে নিয়েছি। বাদ দে তো, এইসব ফাজিলদের থেকে দূরে দূরে থাকাই ভালো। দুজনে চলে গেল। আমরা আমাদের মতো আড্ডা দিয়ে ক্লাসের সময় হতে ক্লাসে চলে আসি। আরে দুলা ভাই, কি অবস্থা? আচ্ছা বিয়ান, তুমি সিঙ্গেল আছো না? চলো দুজনে প্রেম করি। না বেয়াই, প্রেম করার কোনো ইচ্ছে নেই। স্যার চলে এসেছে, এখন সিটে যাই। স্যার আসলে ক্লাস শুরু হলো। দুপুরে ক্লাস শেষ করে বাসায় চলে আসি। মিমি আপু আগে চলে এসেছে। রুমে প্রবেশ করতেই ইরা রুমে আসে। আমার বাবা কি আপনাকে অন্য মেয়েকে নিয়ে যাওয়ার জন্য বাইক দিয়েছে? আপনাকে দিয়েছে আমাকে নিয়ে যাওয়া আসা করার জন্য, বা আপনার যাতায়াত করার জন্য? মনে মনে বললাম, লেগেছে রে লেগেছে, জায়গা মতো আগুন লেগেছে। বাইক তো শুধু নিয়ে গেছি, আর তো কিছু না। এখানে আপনার রেগে যাওয়ার কি আছে? আর আপনি রাখবেন কি জন্য? আপনি অন্য মেয়েকে বাইকের পিছনে নিতে পারবেন না। আমি ছাড়া যেন অন্য কোনো মেয়ে এই বাইকের পিছনে না ওঠে। যদি দেখি অন্য মেয়ে আপনার বাইকের পিছনে উঠেছে, তাহলে সেদিন এই বাইকের চাবি আমি নিয়ে নেব। আপনি বাইক চালাতে পারেন?
আমি চালাতে না পারলেও বাড়ি পুড়িয়ে ফেলবো। এরা আর কিছু বলল না, চলে গেল বাহিরে। আমি ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে মসজিদে এসে নামাজ পড়ে এলাম। তুই কি বৌমাকে কিছু বলেছিস? সকাল থেকে রেগে আছে। আমি কিছু বলিনি তো, আস্তে আস্তে বললাম হয়তো মিমি আমার সাথে গেছে, তাই এমন হয়েছে। তোর নিয়ে যাবি কেন? আজকে তো শেষ, আগামী পরশু ওর বিয়ে হলে চলে যাবে বরের বাসায়। এতদিনের বন্ধুত্ব শেষ। কোথায় আছে তোমার বৌমা? নামাজ পড়ছে মনে হয়, যা দেখে আয় নামাজ শেষ হয়েছে কিনা। উঠে রুমে এসে দেখি নামাজ শেষ করে দোয়া করছে। পাশে গিয়ে চুপ করে বসে পড়লাম। একটু বেশি করে দোয়া করেন, যেন আপনি আমার থেকে মুক্তি পেয়ে যান। আমার কথা শুনে দোয়া শেষ করে বলল, আমি কি একবারও বলেছি আমি আপনার থেকে মুক্তি চাই? এসব উল্টোপাল্টা কথা বলেন কিসের জন্য? আচ্ছা, আপনার নামাজ শেষ হলে খেতে আসেন। আপনার গার্লফ্রেন্ড আছে বা আপনার পছন্দের কেউ আছে? যদি থেকেও থাকে তাহলে এইসব কিছু ভুলে যান। ভুলে যাব কেন? আমি কাউকে ভুলে যেতে পারি না। আমার মেধা অনেক স্ট্রং। আমার কথা শুনে ইরা চোখ রাঙিয়ে তাকালো। আচ্ছা, আপনি খেতে আসেন। আর যেদিন দেখব আপনি আমার অপছন্দের জিনিসগুলো থেকে নিজেকে সরিয়ে রেখেছেন, সেদিন আমিও এইসব কিছু ত্যাগ করব। না হলে এই একই বাসায় থাকবো, একই ছাদের নিচে থাকবো, একই রুমে, একই বেডে ঘুমাবো, কিন্তু ভালোবাসা আদর থাকবে না। যত্ন কিছুটা নেব, কিন্তু পুরোপুরি নেব না। আমি জব করলাম তো সমস্যা কোথায়? আমার লাইফ পার্টনার হিসেবে চাকরিজীবী পছন্দ না। এর থেকে বেশি কিছু বলতে আমি আগ্রহী না। যতদিন আপনি চাকরি বা কোনো কাজ না করছেন ততদিন করে, নাহলে আপনার চলবে কিভাবে? কেন? আব্বু যখন দেবে তখন সমস্যা কোথায়? আমাদের সমস্ত খরচ বহন করবে বলে আমাকে আপনার সাথে বিয়ে দিল, আর এখন দেবে না? আপনার বাবার কাছে টাকা চাইবেন? লজ্জা করবে না আপনার? আপনি অনেক বড় হয়েছেন। আমি ঠিক কাজ খুঁজে নেব। আপনি যতদিন কাজ পাচ্ছেন না ততদিন পর্যন্ত না হয় চাকরিটা করি। আমি কিছু বললাম না, উঠে বললাম খেতে আসেন। আম্মু বসে আছে, চলে আসি। এসে আম্মুকে উদ্দেশ্য করে বললাম আসছে। টেবিলে বসে খেতে লাগলাম। এরা এসে বসে পড়ে। আমার খাওয়া শেষ হতেই রুমে এসে শুয়ে যায়। আম্মু, আমি চাচ্ছি চাকরিটা করতে চাই, কিন্তু আপনার ছেলে বারণ করছে। ওনার তো কোনো কাজ নেই, চাকরি নেই, ইনকাম নেই, তাহলে কিভাবে চলবে? আব্বুর কাছে নিয়ে কতদিন চলবে? আমি বললাম যতদিন আপনি কাজ বা জব না পাচ্ছেন ততদিন পর্যন্ত আমি চাকরিটা করি, কিন্তু শুনছেই না। আপনি কি আপনার ছেলেকে একটু বোঝাবেন? তুমি জব করলে সমস্যা কোথায়? আমি জানি না, আপনার ছেলেই ভালো জানে। আচ্ছা, আমি ওর সাথে কথা বলবো, তুমি এই নিয়ে টেনশন করিও না। আচ্ছা ঠিক আছে আম্মু। খাওয়া শেষ করে প্লেট হাতে নিতেই, তোমাকে এগুলো কিছু করতে হবে না, তুমি যাও। না আমি করছি। তোমাকে করা লাগবে না, তুমি যাও। জি। রুমে এসে দেখি ঘুমিয়ে গেছে। দরজা আটকে আমিও শুয়ে পড়ি। কি একটা ভাগ্য আল্লাহ দিয়েছে, সব কিছু ঠিকঠাক ছিল, মধ্যখান থেকে উল্টো আর পাল্টো হয়ে গেল। রাতে খাবার সময়, বৌমা, চাকরি করলে সমস্যা কোথায়? সে একজন শিক্ষিকা, চাকরিটা কত সম্মানের। চাকরি করলে সমস্যা হওয়ার কিছু তো দেখি না। তোর সমস্যা কোথায় বল? আমার পছন্দ অপছন্দ তোমরা প্রায় জানো। আমি বলেছি তোমাদের আমার বউ হিসেবে কেমন মেয়ে চাই, তার উপর তোমরা আমাকে কেন বিয়ে দিলা? আমার চাকরিজীবী মেয়ে পছন্দ না মানে পছন্দ না। সে যদি চাকরি করে ক্লান্ত হয়ে ফিরে আসে, তাহলে আমার যত্ন কখন নেবে? তখন তো বলবে আমি ক্লান্ত, আমার ভালো লাগছে না, হ্যান ত্যান আরও কত কি। এই বিষয়ে আমি কিছু বলতে ইচ্ছুক না। আরেকটা কথা, যতদিন ইচ্ছা চাকরি করুন, সমস্যা নেই। যদি দেখি আমাকে অজুহাত দিয়েছেন, সেদিন ওর এই বাসার শেষ দিন হবে। না খেয়ে উঠে পড়লাম। তুই না খেয়ে কোথায় যাচ্ছিস? তুই যদি না খেয়ে গেছিস তাহলে তোর খবর আছে। এই বয়সে আমার কাছে মায়ের খাইস না। চলে এলাম রুমে, এসে বিছানায় বসলাম। শালা কোন ঝামেলায় পড়েছি বুঝতে পারছি না। বাড়ির বউ বাড়িতে থাকবে, সমস্যা কোথায়? দেখি আব্বু এসেছে। সত্যি কপালে মনে হচ্ছে মায়ের আছে। তুই এত সাহস পেয়েছিস কোথায়? এই, তুই আমাকে চিনিস? তোর জন্য যদি আমার সম্মানে আঘাত লাগে তাহলে তোকে এই বাড়ির থেকে তাড়িয়ে ছাড়বো। আর মেয়েটা চাকরি করলো, তোর সমস্যা কোথায়? তুই মেয়েটাকে আর কিচ্ছু বলবি না। যদি শুনি ঝামেলা করেছিস তাহলে তোর ঘাটতাড় আমি ভালো করে বের করব। আর খেতে আয়, না হলে তোর খাবার বন্ধ করে দিব। আব্বু কথাগুলো বলে চলে গেল। উঠে খেতে এলাম। আম্মু খাবার দিল, তাই খেতে লাগলাম। খাওয়া শেষ করে রুমে। কয়েকদিন থেকে বই খোলা হচ্ছে না, তাই পড়তে বসলাম। পড়ছি তখন আমাকে ক্ষমা করবেন, আমার জন্য আপনাকে অনেক কথা শুনতে হয়েছে।
নাটক? আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। আপনি জব করতে পারেন। আশা করি আর এই টপিক নিয়ে আর কোনো প্রশ্ন উঠবে না। সরি। এগুলো সমস্যা না। আর কোনো কথা হলো না। একটু পড়ার চেষ্টা করি। কিছুক্ষণ পরে উঠে বিছানায় কাছে আসি দেখি ইরা বই বুকে নিয়ে ঘুমিয়ে গেছে। গিয়ে বইটা টেবিলের উপর রেখে গেমস খেলতে বসলাম। গেম খেলতে খেলতে একটা বেঁচে যায়, তাই ফোন রেখে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠলাম। উঠে ছাদে এসে দেখি মিমি আপু দাঁড়িয়ে আছে। কি রে কুত্তি, সকাল সকাল কি করিস? আজকে তো তোর গায়ে হলো, তাই না? তো কি হয়েছে? তোর সাথে আর ফাজলামি, শয়তানি, মারামারি, ঝগড়া করা হবে না। তোর বরের সাথে করবি, তোর বরের সাথে করবি, সমস্যা কোথায়? দেখ, এসব করতে গিয়ে কেলানি খাস না। আচ্ছা, তোর বর রাগী না শান্তশিষ্ট স্বভাবে? মনে হয় রাগী। তাহলে সাবধানে থাকিস বোন, কখন তোকে রাগের মাথায় বালিশা বাঁধে মেরে দেবে ঠিক নেই। কুত্তা, মুখ দিয়ে কখনো ভালো কথা বের হবে না। আচ্ছা, কিছু হলো? রাজ্য জয় করতে পারলি? আপাতত ইচ্ছে নেই। গতকাল বাসায় ঝামেলা হয়েছে, আব্বু অনেক কথা শুনিয়েছে। কেন? ওই যে আমি বলেছি জব করতে দেব না, ওটা নিয়ে আব্বু আম্মুর সাথে ঝামেলা বেঁধেছে। বলেছে করলে তো সমস্যা কোথায়? সেটাই তো সমস্যা, কোথায় করছে করুক না, কিন্তু না, তোর আবার সমস্যার অজুহাতে শেষ নেই। বাদ দে, আমিও বুঝবো না, তোরা বোঝাতে পারবে না। এগুলো নিয়ে কথা বলতে গেলে সমস্যা তৈরি হবে। এগুলো নিয়ে আর কখনো প্রশ্ন তুলবো না। মনে কর এই টপিক নিয়ে আর কোনো কথাই বলবো না। যা ভালো মনে করিস, যা করবি ভেবেচিন্তে সাবধানে করবি। এমন কিছু ভুল করিস না যেটার জন্য আবার তোকে সারা জীবন আফসোস করা লাগে। থাক, এখন নিচে যাই। আচ্ছা, মিমি আপু চলে গেল। আমি কিছুক্ষণ ছাদে থেকে খেতে এলাম। খাচ্ছি তখন তুই কি কলেজে যাবি? তোর বড় আব্বু তোকে ডাকছিল। আমি কোনো কাজবাজের ভিতরে নেই। আমি যাব কলেজে। আর লোকজন কম আছে নাকি? আগামীকাল যা করার করব। খাবার শেষ করে রুমে এলাম। এসে কলেজে যাবার জন্য রেডি হয়ে নিলাম। আপনি কি কলেজে যাবেন? হুম। এই ব্যাগটা সাবরিনাকে দিয়ে দিবেন। টেবিলের উপর রাখেন, যাবার সময় নিয়ে যাব। আপনি এখনো রেগে আছেন? আমি কি করছি না করছি সেগুলো আপনার না খেয়াল করলেও চলবে। আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো। আপনি এমন কেন? তার প্রশ্নের আর কোনো জবাব দিলাম না। বই নিয়ে ব্যাগটা নিয়ে চলে আসি বাহিরে। তারপর চলে এলাম কলেজে। সাবরিনাকে খুঁজে ওকে ব্যাগ দিয়ে বললাম, নাও তোমার বোন, জানি না ও কি পাঠিয়েছে। বেশি না, একটা পোশাক আছে। আচ্ছা দুলাভাই না থাক, এখানে কিছু বলবো না। পরেই বলিও। ওখান থেকে বন্ধুদের কাছে এলাম। কিরে নীল, নীল আসেনি? না আসেনি। তোর সাংসারিক জীবন কেমন চলছে? ওগুলো নিয়ে খোঁচা দিস না তো, ভালো লাগে না। তুই জানিস কেমন চলছে, তাও জিজ্ঞেস করিস কেন? তুই যে কষ্টে আছিস, প্যারের ভেতরে আছিস, এটা শুনতে ভালো লাগছে। সে যাই হোক, মানিয়ে নিতে চেষ্টা করলেও তো পারিস। এখন কি তুই চাইলেও কিছু করতে পারিস? তোর ভাগ্যে যেটুকু আছে সেটুকু হবেই। তোর মানিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কিছুদিন ওগুলো নিয়ে কিছু বলিস না। চল কোথা থেকে ঘুরে আসি, ভালো লাগে না। তাও যদি মনটা ফ্রেশ হয়। নীল কোথায় আছে? ফোন দিয়ে দেখ তো। দেখছি, কিন্তু কথা হচ্ছে যাবি কোথায়? নদীর চরে যাব, চল। আজকে না মিমি আপুর গায়ে হলুদ, তাহলে তুই কলেজে কি করিস? তোর নাকি বেস্ট ফ্রেন্ড আর তুই কিনা কলেজে? মনে শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না। তোরা কি যাবি? কিরে হালা ভাইরা ভাই, কোথায় যাবি? ভাবছি তোর শালির সাথে প্রেম করব। ফালার পুত, তুই সব মেয়েদের সাথেই প্রেম কর, তোর সবাইকে পছন্দ। আর পারলে পটিয়ে নে, আমাকে বলে লাভ হবে না। বন্ধু হয়ে এটুকু সাহায্য করবি না? তুই আমার বন্ধু, এই তো আমার বন্ধু। তুই তো বন্ধু নামের কলঙ্ক। তোর থেকে বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো। ধাক্কা দিয়ে বললাম, যা শালা তোর হ। আমাকে তোর বন্ধু মনে করতে হবে না। আমার ধাক্কা খেয়ে নীল নিচে পড়ে গেছে। রনি, তুই কি যাবি? আচ্ছা চল। এই হালা লুচ্ছা, তুই কি যাবি আমাদের সাথে? কোথায় যাবি তোরা? ঘুরতে যাব। তুই কি যাবি না যাবি না? চল তাহলে ঘুরেই আসি। তারপর তিনজনে চলে আসি ঘুরতে। ঘুরে বিকেলে বাসায় ফিরলাম। বাসায় আসতেই, তুই এতক্ষণ কোথায় ছিলি? তোর ফোন কোথায়? এই তোর কি বিবেক বুদ্ধি নেই? দিন দিন তুই ছোট হচ্ছিস। কি হয়েছে? বাইরে একটু কাজে ছিলাম, তাই আসতে লেট হয়েছে। তোর কাজ আছে তো তুই ফোন দিয়ে বলতে পারিসনি? তোকে কতবার ফোন দিয়েছি, ঠিক আছে? দিন দিন কেমন বেয়াদব হয়ে যাচ্ছে।
কোনো উত্তর না দিয়ে রুমে। কিছু বলতে গেলে আরও কথা শুনতে হতো। নীরব থাকাই ভালো। আপাতত কিছুদিন এমনিভাবে চলুক। রুমে আসতেই, আপনি এমন করছেন কেন? আপনি বাইক নিয়ে গেলেন না, দুপুরে বাসায় আসলেন না, আম্মু আপনাকে ফোন দিল, আমি দিলাম, রিসিভ করলেন না, এমনকি কল ব্যাকও করলেন না। এগুলো নতুন কিছু না। আপনাকে এগুলো নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। ওয়াশরুমে এসে শাওয়ার নিয়ে বড় আব্বুদের বাড়িতে এলাম। কিছুক্ষণ ওখানে থেকে আবার বাড়িতে ছাদে। রাতে বরপক্ষের লোকজন আসে হলুদ দিতে। আমি এই জিনিসটাকে ঘৃণা করি। এইসব হলুদ দেওয়া নেওয়া। এই সাইডে দাঁড়িয়ে আছি। তখন আমার ক্রাশকে দেখে বেশ অবাক হলাম। এইটা এখানে কি করছে? আমাকে দেখে আমার পাশে এসে দাঁড়ালো। হাই, কেমন আছো? এই তো ভালো। আপনি? আপনি করে বলছো যে? সেই দিনের ব্যবহারের জন্য সরি। এতদিন পরে তাও আবার সরি? তখন ভুল কিছু বলেননি। সব কিছু ঠিকই ছিল। সত্য কথা সব সময় তেতো হয়, তাই আমারও তেতো লেগেছিল। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার বোকামি, আমিও সেই বোকামিটাই করেছিলাম। এমনভাবে বলছো কেন? তোমাকে পরে খুঁজেছিলাম, কিন্তু পরে পাইনি। খুঁজে আর কি করবেন? যা বলেছিলেন সেটা কি যথেষ্ট ছিল না? সময় থাকে আপনিও বোঝেননি, আমিও আর খুঁজিনি। ইতি, চ্যাপ্টার ক্লোজ। আপনার খবর কি বলেন? এই তো ভালোই। আপনার? অনেক ভালো আলহামদুলিল্লাহ। আপনি কনের কি? চাচাতো ভাই এবং বেস্ট ফ্রেন্ডও বলতে পারেন। আপনি বড়ের কি হন? আমার ফুফাতো ভাই। তাহলে তো বিয়াই বিয়ান হয়ে গেলাম। তা একরকম হয়ে গেলাম। আগের থেকে মনে হচ্ছে স্মার্ট হয়েছেন। কোথায় না, কোথায় না তো, আগের মতোই আছি। আপনি হয়তো একটু বেশি বেশি করে বলছেন। আচ্ছা, আমাকে ডাকছে, আমি গেলাম। বাই, পরে কথা হবে। রাইসা চলে গেল। এই মেয়ের পেছনে কত ঘুরলাম, কত অপমানিত হলাম। তার সাথে কথা বলার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য তার দৃষ্টি আকর্ষণের কত চেষ্টা করলাম, কিন্তু কিছুই হলো না। শেষে অপমানিত হয়েই ফিরতে হয়েছিল। সে যাই হোক, তাতে কি হয়েছে? অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না, সামনে এগিয়ে যেতে হবে। হলুদ অনুষ্ঠান শেষ করে খেয়ে বাসায় এলাম। রুমে আসি দেখি ইরা শুয়ে আছে। ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। আপনি কি অসুস্থ? মনে হচ্ছে আপনি অসুস্থ। আপনার শরীর থেকে একটা গরম তাপ বের হচ্ছে। তেমন কিছু না, একটু শরীরটা গরম, ঠান্ডা লেগে গেছে। মেডিসিন নেননি? না, ঠিক হয়ে যাবে। এইসব অসুস্থতায় মেডিসিন খাই না। ও, আমি আর কিছু বললাম না। রাত অনেক হয়েছে, তাই ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে মনে হলো শরীরটা পড়ে যাচ্ছে। চোখ খুলে দেখি এরা আমাকে জড়িয়ে ধরে আছে। ওনার শরীরটা কাঁপছে। ওনাকে ছাড়িয়ে লাইট অন করে বিছানা যে কাঁথা ছিল ওটা ওনার গায়ের উপর চাপিয়ে দিয়ে ওয়াশরুমে এলাম। তারপর বালতিতে পানি এবং একটা গামছা এনে ওনার মাথায় জলপট্টি দিতে লাগলাম। ইরার ঘুম ভেঙে যায় আর আমার দিকে তাকিয়ে আছে। কিছু বলছে না, শুধু মুখের দিকে তাকিয়ে আছে। কিছু না বলে আম্মুকে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। কি হয়েছে? ফোন দিচ্ছিস কেন? জ্বরের ওষুধ আছে? ইরার জ্বর আর ঠান্ডা। কি বলিস? কখন থেকে জ্বর? রাত থেকেই। ওষুধ আছে কিনা বলো। আমি দেখছি, তারপর দিচ্ছি। আম্মু ফোনটা কেটে দিল। ইরা এখনো আমার দিকে তাকিয়ে আছে। এমনভাবে তাকিয়ে থাকার কোনো কারণ দেখি না। কিছু বললো না, মুখ ফুরিয়ে নিল। একটু পরে আম্মু দরজায় টোকা দিতে গিয়ে দরজা খুলে দিলাম। পানি আর ওষুধ নিয়ে আসে। এগুলোই পেলাম আপাতত। এগুলো খাওয়া, যদি জ্বর না সারে তাহলে সকালে ডাক্তার ডাকতে হবে। আর জলপট্টি দিতে থাক। আম্মু চলে যায়। আমি বিছানায় কাছে এসে বললাম, ওঠেন আর মেডিসিন খেয়ে নেন। এই জ্বরে মেডিসিন? আমার মেডিসিন খেতে ভালো লাগে না, আমি মেডিসিন খাই না। কিছু না বলে ওনার দিকে তাকিয়ে আছি। আমার এমন তাকিয়ে থাকা দেখে বলল, এমনভাবে তাকিয়ে আছেন কেন? আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমি মেডিসিন খাবো না। টেবিলের উপর ওষুধ আর পানি রেখে দরজাটা লাগিয়ে এলাম। ওর নাটক দেখার সময় নেই। আবার বিছানার কাছে এসে কাঁধ ধরে উঠে বসিয়ে দিয়ে মুখে চেপে ধরে মেডিসিন খাইয়ে মুখে পানি দিলাম। কিছু পানি ওর কামিজের ওপর পড়ে গেল। গরুকে যেমন মেডিসিন খাওয়ায় অমনভাবে খাওয়াতে বাধ্য করবেন না। আমার কথা শুনে গেলে নিল আর আমার দিকে তাকিয়ে আছে। তো তাকিয়েই আছে, এমনভাবে না তাকিয়ে শুয়ে যান। আপনি কি সাইকো? কোনো সমস্যা? এটা আমার দায়িত্ব, আমি পালন করছি। তাই বলে এইভাবে দায়িত্ব পালন করবেন? কিছু না বলে গামছাটা নিয়ে চিপে আবার ভিজিয়ে কপালে দিলাম। ইরা চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকলো। একটু পরে জ্বর কমে আসলে সবকিছু ওয়াশরুমে রেখে এসে শুয়ে যায়। চোখে অনেক ঘুম, তাই ঘুমিয়ে পড়ি। ইরা তো অনেক আগেই ঘুমিয়ে গেছে। আবারও ঘুম ভাঙিয়ে দেখি আটার বস্তা আমার উপর শুয়ে আছে।
এই, আপনি আমার উপর কি জন্য? সরেন আমার উপর থেকে। আপনি আমার উপর শুয়ে আছেন, আপনি ইচ্ছা করে আমার উপর এমনভাবে শুয়েছেন। আপনি এবার আমার ওপর থেকে বিছানায় ঘুমান। এমনভাবে থাকতে আমার কষ্ট হচ্ছে। এমনভাবে থাকতে আমার তো ভালো লাগছে। আরাম আর আরাম। আমার মুখের দিকে এমনভাবে না তাকিয়ে ঘুমান। ইরার নিঃশ্বাস ভারী হয়ে আসে। দেখলাম তুমি নিজে থেকে কিছু করছো না, তখন কি আর করার, নিজেকেই করতে হবে। আমার কি কোনো চাহিদা নেই নাকি? দেখেন, আমি কোনো কিছুই আর কিছু বলার আগে ঠোঁটের উপর তার ঠোঁট রাখে। সে তার নিজের মতো করে আমার ঠোঁট চড়ছে। কিছুক্ষণ পরে রিপ্লাই দিলাম। ইরাকে ঘুরিয়ে ওর উপর উঠে ঠোঁটের উপর আক্রমণ করলাম। ঠোঁট ছেড়ে দিয়ে গলায় কিস করলাম। আস্তে আস্তে নিচে নামতে লাগলাম। থাক, আর কিছু শোনা লাগবে না। বেশ কিছুক্ষণ পরে বুকে মাথা রেখে শুয়ে আছে। শরীরের উপর শুধু কাঁথা, তাছাড়া শরীরে আর কোনো পোশাক নেই। শরীরটা ইরার এখনো হালকা গরম হয়ে আছে। ফোন হাতে নিয়ে দেখি রাত 4টা। আমার তো আপনাকে নিয়ে সন্দেহ হচ্ছিল, কিন্তু এখন আর নেই। কি থেকে কি হলো? আগের কথা সব ভুলে গিয়েছিলাম। সরেন আমার থেকে। আমি কথা দিচ্ছি, যদি আপনার ভালোবাসায় আদর যত্নে ঘাটতি হয় তাহলে আমি চাকরিটা ছেড়ে দেব। এখন ছেড়ে দিতে বলবেন না, আমার অনেক স্বপ্ন ছিল এটা। আমি তো বলেছি এই নিয়ে আমি আর কথা বলতে ইচ্ছুক না। প্লিজ। এখন ঘুমান। আমি এ বিষয়ে একটাও কথা বলতে চাচ্ছি না। প্লিজ প্লিজ, আমি তো বললাম যদি এইরকম হয় তাহলে আমি ছেড়ে দেব। এবার তো রাজি হয়ে যান। একটু চুপ থেকে বললাম, আচ্ছা ঠিক আছে। এমনভাবেই হেরে যায় ছেলেদের জেদ, রাগ। ভাই রে ভাই, এখানে আসলে সব কিছু শেষ হয়ে যায়। এমনভাবে ঘুমিয়ে পড়ি। সকালে পানির ছিটানিতে ঘুম ভাঙলো। চোখ খুলে দেখি ইরা ইচ্ছে করে আমার দিকে পানি ছিটাচ্ছে। উঠতেই, এই কি করেন, আগে পোশাক পরেন। ইস রে, মনে ছিল না। ইরা চোখ বন্ধ করে আছে। আমি খাতা পেঁচিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে চুল পেটে হাত দিয়ে নিজের সাথে চেপে ধরলাম। এরা একটু কেঁপে উঠল। যান, গিয়ে শাওয়ার নিয়ে আসেন। এখন রোমান্টিকতা দেখাতে হবে না। মাথা তুলে এক হাত দিয়ে চুল ছড়িয়ে কাঁধে চুমো দিলাম এবং বেশ কয়েকটি চুমো দিলাম। আপনার শেষ হলে এবার শাওয়ারটা নিয়ে আসেন। নিব? এত তাড়াহুড়ো কিসের জন্য? ছেড়ে দিয়ে কোলে নিয়ে বিছানায় ধপাস করে ফেলে দিলাম। আমি আবার শাওয়ার নিতে পারবো না, ছেড়ে দেন। ছাড়েন বলছি, ছাড়েন। কে শোনে কার কথা? কিছুক্ষণ পরে, এইবার ঠিক আছে। এমনভাবে তাকিয়ে আছেন কেন? এমনিতে অসুস্থ আর আপনি। ওটা আপনার ভুল। আপনি তো শুরু করলেন, শেষ করবো এবার থেকে আমি। আমি তো দূরেই ছিলাম। আপনি কাছে টানলেন অনেক কাছে। এখন দূরে থাকবেন না, কাছে রাখবেন, সেটা আপনি জানেন। দূরে কেন রাখবো? আমি আমার কাছেই রেখে দেব, হৃদয়ের এক কোণায়। না না, এক কোণায় না, পুরো হৃদয় জুড়েই আপনি থাকবেন। যদি দেখি অন্য মেয়ের সাথে, তাহলে আপনার খবর আছে। আপনার সাথে তো প্রীত হওয়ার জন্যই কবুল বলে আপনাকে গ্রহণ করেছি, তাই না? তাহলে কেন দূরে সরিয়ে রাখবো? আমি আপনাকে ভালোবাসি, আরও ভালোবাসতে চাই, এবং ভালোবেসে আপনার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। দিবেন না? দিব। আর কিছুক্ষণ শুয়ে থেকে উঠে দুজনে ফ্রেশ হয়ে আসি। বাইরে চলে এলাম মিমি আপুদের বাসায়। কাজের মধ্যে দিয়ে সময় চলে গেল। বেশ কিছুক্ষণ পরে বসে সবার সাথে মাংস কাটাকাটি করছি, তখন এই যে, খাবেন না? আচ্ছা ঠিক আছে। আমি বাসায় এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে টেবিলে এসে বসলাম। তখন আমার সিনিয়র বউ এসে টেবিলে খাবার রাখলো। ইরা খাবার বেড়ে দিল। একটু পেছনে চেয়ার সরিয়ে ইরাকে হাত ধরে আমার কোলে বসালাম। এই কি করছেন? কেউ চলে আসবে তো। এখন কেউ আসবে না। হাতে ভাত নিয়ে ইরার মুখের সামনে ধরতেই খেয়ে নিল। আমের ইরা দুজনেই খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে আবারও বাইরে কাজে লেগে গেলাম। কিছুক্ষণ পরে বরযাত্রী এলো। গেটে মিমিয়াপুর বান্ধবী আর আমাদের বাকি কাজিনগুলো বরকে ঘিরে ধরেছে। বিয়েবাড়িতে এই ডাকাতদের কাছ থেকে বাঁচা বড় কঠিন। বরের কাছ থেকে 5,000 টাকা খসিয়ে তারপর ছাড়লো। সবার নাস্তা শেষ, তাই এক জায়গায় এসে বসলাম। বসে আছি, তখন রাইসা এবং কয়েকটা মেয়ে এলো। দাঁড়ান, আমি চেয়ার নিয়ে আসি। সবাই বসলো। তারপর রাইসা বলল, কি অবস্থা বেআই? এই তো আলহামদুলিল্লাহ। আপনার? তবে আজকে একটু বেশি খুশি। খুশি কেন? এত খুশি হবার কি হয়েছে আজকে? না, তেমন কিছু না। আজকে আমার চাচাতো বোনের ফাইনালি কপাল পড়লো। আরে না না, আমার চাচাতো ভাই অনেক ভালো এবং নরম মানুষ। আমার ফুপা অনেক রাগী, কিন্তু বাকি সবাই ভালো। ভালো হলেই ভালো। গার্লফ্রেন্ড নেই? এতদিন ধরে সিঙ্গেল আছেন না, কাউকে পেয়েছেন? কিছু বলতে যাব, তখনই ইরা এলো। ইরাকে দেখে বললাম, বিয়ে করে নিয়েছি। মজা তো ভালোই করছেন। এই যে মিস্টার, বড় আপু আপনাকে ডাকছে।
কেন আবার ডাকে কে জানে। ওদের ওখান থেকে উঠে চলে আসি। কেমন আছেন আপু? আমি রিয়া আপুর চাচাতো বোন রাইসা। ও রিয়া কেমন আছে? এখন কোথায় আছে, শ্বশুরবাড়িতে না বাসায়? অনেকদিন কথা হয় না ওর সাথে। জি ভালো আছে, এখন বাসায় আছে। আপনি কি দাওয়াতে এসেছেন? কোনি আপনার কি হয়? আমার ননদ, যে ছেলেটা গেল না ওটা আমার বর। মজা করেন আপু? মজা করতে যাবো কেন, সত্যি ওটা আমার বর। কিন্তু আকাশ তো আপনার থেকে অনেক ছোট, কিভাবে কি হয়েছে? অনেক কাহিনী। বিয়ে হওয়ার কথা ছিল একজনের সাথে, কিন্তু বিয়ের দিন এই ছেলে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যায়। তারপর জানি না আব্বু ধরে বেঁধে এই শয়তানটাকে কোথা থেকে বেঁধে নিয়ে এসে দিয়ে দিল। তারপর ওর সাথে আমার বিয়ে সেই দিনই। পরে জেনেছি ওর আব্বু মানে আমার শ্বশুর আব্বুর কলিগ হয়। অনেক প্যাঁচ লাগানো কাহিনী দেখছি। কিন্তু তুমি আকাশকে কিভাবে চেনো? আকাশ কি তোমার ক্লাসমেট? আরে না আপু, বেচারা আমাকে পছন্দ করতো। 5 মাস আমার পেছনে ঘুরেছিল, কিন্তু পাত্তা পায়নি। এক প্রকার ছ্যাঁকা খেয়ে ফিরে আসে, তাও আবার সে 6 মাস আগের কথা। ও এই কথা? তা খুব ভালো করেছো। আমি বলবো তুমি কেয়ারিং কাউকেই হারিয়েছো। বাদ দাও, তোমার ভাগ্য নেই। এমনি বদমাইশ হলেও যত্নবান, কেয়ারিং আছে। ও বুঝলাম, এইসব কেয়ারিং আর যত্নবান দিয়ে কি হবে? না আছে টাকা, না আছে বাড়ি গাড়ি, আজ তো একটা ফকির, তাই তো অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। টাকা সবসময় সুখ বয়ে আনে না। আর দোয়া করি তুমি যেন সুখেই থাকো এবং তোমার টাইপের কাউকে জীবনসঙ্গী হিসেবে পাও। জি সব ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আবার এই ফকিরের সাথে সেধে কথা বলতে গেলে দেখলাম গতকাল রাতেও এবং আজকেও অন্যের বরকে ভালো লাগতে শুরু করেছে নাকি? ভালো লাগলেও লাভ নেই, এখন সে অন্য কারণ। আর টাকা পয়সা তো নেই, তাহলে এত কিছুর পরেও কিভাবে কথা বলতে চাও? আচ্ছা তোমার কি লজ্জা শরম কম? নির্লজ্জ তুমি? সময় থাকতে নির্লজ্জের একটা ভ্যাকসিন নিয়ে নিও, যদি একটু লজ্জা শরম আসে। আপনি কি একটু বেশি বেশি করে ফেলছেন না? আরে গুড় রাগার মতো তো তেমন কিছু বলিনি। কি গর্ব করে আমার সামনে বলে আমার হাজব্যান্ড নাকি ফোক, অপমান করেছে। আরও কত কি। আমার হাজব্যান্ডের টাকা পয়সা কম থাকলেও তোমার মতো অহংকারী না, ছোট মনের না, ছোট লোক না। আর তোমাদের ফ্যামিলি সম্পর্কে কিছু না জানি, এই যে বড়লোক হওয়ার যে অ্যাক্টিং করো সেটাও জানা। এবার কিন্তু আপনি লিমিট ক্রস করে ফেলছেন। মেয়ে সুন্দর হয়ে গেছে তাই ছেড়ে দিয়েছে টাকাওয়ালা মুরগির খোঁজে। সুন্দর বলতে তো আমার মতো তো সুন্দরীও না। কি দেখেছে আমার বর তোমার পিছনে পড়েছিল আল্লাহ ভালো জানে। যদি শিক্ষা না পাও তাহলে পরবর্তীতে এর থেকে বেশি কত কি শোনা লাগবে ঠিক না। আর কখনো কোনো ওয়াইফের সামনে তার হাজব্যান্ডের অপমান করো, তাহলে ডিটারজেন্ট ছাড়াই ধুয়ে রেখে দেবে। এখন আসি, বাই বাই, কাজ আছে অনেক। একে তো আমি ছাড়বো না, অপমানের বদলা নিবই নিব। আমাকে চেনে না, এই রাইসাকে চেনে না। কি ব্যাপার ভাবি, আজকে অনেক খুশি খুশি লাগছে, কাহিনী কি? আমাদের ছোট ভাই কি আদর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে? তেমনটাই মনে করতে পারো। সেটা তো বুঝতেই পারছি। আপনার শাশুড়ির মুখে শুনলাম আপনি অসুস্থ, এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ বেশ ভালো। নন্দিনী এমন চুপচাপে কি জন্য? বেচারি ভয়ে আছে, না জানি আজকে রাতে কি হয়। ভয় পাওয়ার কিচ্ছু নেই। আরে তেমন না ভাবি, যাবো এক জায়গায়, তারপর ওখানেই থাকা লাগবে, এগুলোই নিয়ে ভাবছি। ও আচ্ছা, কি করবা বলো? আমরা মেয়ে হয়ে জন্মেছি, বাবার বাড়ি ছেড়ে তো যেতেই হবে অপরিচিত জায়গায়। ভাবি আপনার না হওয়া সতীনকে দেখেছেন? আমার আবার মামা তো ননদ হচ্ছে। পরিচিত হয়েছি, কিন্তু মেয়েটা খুব ভালো না, ব্যবহারও খুব ভালো না। আর যে দেমাগ, মনে হচ্ছে ওর মাটিতে পায়ে পড়ে না। আমি আকাশকে আগেই বারণ করেছিলাম ওই মেয়ে পিছনে ঘুরতে, কিন্তু আমার কথা শোনেনি। যখন অপমানিত হয়ে এসেছে তখন ঠিকই সোজা হয়ে গেছে। দিন পার হয়ে বিকেল হয়ে গেল, মিমি আপুরা চলে গেল। যাবার সময় যে কান্না, আমার অনেক খারাপ লাগছে। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু এখন অন্য কারো হয়ে অন্যর ঘরে চলে গেল। ওখানে ভালো থাকলেই আলহামদুলিল্লাহ, আর যেন ভালো থাকে সেই দোয়াই করি। রাতে শুয়ে আছি, শরীরটা বেশ ক্লান্ত। এরা এসে শুয়ে বুকে মাথা রেখে পায়ের উপর পা তুলে জড়িয়ে ধরলো। আমাকে কি আপনার কোলবালিশ মনে হয়? জি, আপনি আমার পার্সোনাল কোলবালিশ। আজকে শরীরটা বেশ ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা, আর কি জ্বর এসেছিল? দুপুরের দিকে একটু জ্বর এসেছিল, তবে সেরে যাবে, মেডিসিন খাওয়া লাগবে না। এমন জ্বর এলে আমি তো মেডিসিন খাই না। খুব ভালো করেছেন, এবার ঘুমান।
আমার শরীর অনেক ক্লান্ত। তারপর দুজনে ঘুমিয়ে পড়ি। পরদিন মিমি আপুকে নিয়ে আসার জন্য গেলাম। গতকালকের অপমানের প্রতিশোধ আমি তো নেবই। সুযোগ যখন পেয়েছি তখন সেটা কি হাতছাড়া করব না। এই চলেন না ঘুরে আসি আশেপাশে থেকে। এমনভাবে কতক্ষণ আর বসে থাকবো? বরের বাসা থেকে বেরিয়ে পাশে একটা মাঠ আছে, ওখানে এলাম। দুপুরে খাবার সময় হলে তারপর আসি। আমি, ইরা এবং আরও কয়েকজন ছিলাম। আমরা দেখি সবাই খেতে বসেছে, তাই আমরাও গিয়ে বসে পড়ি। ছেলেদের আগে খাবার খাওয়া শেষ হয়েছে, পরে মেয়েদের। বেশি কিছু করতে না পারলে এই পানি ফেলে একটু হেনস্থা তো করতেই পারি, ওটাতেই মনের শান্তি। সরি, কিভাবে যেন পানি আপনার উপর পড়ে গেল। ইচ্ছে করে আমার পোশাকে পানি ফেলে সরি বলা হচ্ছে? রাইসা, এটা কেমন ব্যবহার? তুমি ভাবির উপরে পানি ফেললে কেন? কোথায় ইচ্ছে করে পানি ফেললাম? পানি নিতে গিয়ে তো এমনভাবে পানি পড়ে গেল। ভাবি, শুধু শুধু আপনি আমার উপর রাখছেন। মিথ্যা বলো কেন? আমি তো দেখলাম তুমি ইচ্ছে করে পানি ফেলেছো। মিমি, বাদ দাও। কিছু মেয়ের ব্যবহার কখনো ঠিক হবে না। এদের লজ্জা শরম কখনোই থাকে না। এই বেয়াদব মহিলা, কি বললেন আপনি? তো জোরে কথা বললো যে ওখানে সবাই ওদের দিকে তাকায়। এমন অবস্থায় দুলাভাই ওখানে যায়, না হলে এত সুন্দর আয়োজন ভণ্ডুর হতে সময় লাগবে না। কি হয়েছে? এমন গন্ডগোল কেন? ভাবি, আপনি ভেজা কেন? এই যে আপনার মামাতো বোন ভিজিয়েছে, আবার কিছু বলতেই এমন চিৎকার করছে। তুই কি আমার শ্বশুরবাসার লোকজনের সামনে আমাকে অপমান করতে চাচ্ছিস? এমনটা হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ভাবি, আপনি না জেনে কথা বলবেন না। আপনি শুধু আমাকেই দোষিয়ে দিচ্ছেন। আমি এখানে যা দেখলাম সেগুলো ভুল। তুমি তো ইচ্ছে করে ভাবির উপর পানি ফেলেছো। খুব ভিজে গেলে আপনি মিমির একটা শাড়ি পরে নিতে পারেন। আর তুই এখান থেকে যা, তোর তো হচ্ছে তোর মজা করা বের করব আমি। গতকাল বিয়ে হতে হতেই শ্বশুরবাড়ি আর বউয়ের চামচামি করতে শুরু করেছে। ভবিষ্যতে কি হবে বোঝার বাকি থাকে না। এমন কথা শুনে দুলাভাই তো আরো রেগে গেছে। দুলাভাই ওর হাত ধরে টানতে টানতে বাসার ভিতরে নিয়ে গেল। ওখানে সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে আর বোঝার চেষ্টা করছে কি হয়েছে। দুলাভাই ওনার মামির কাছে গিয়ে বলল, মামি, আপনারাই এই বিগড়ে যাওয়া মেয়েটাকে সময় থাকতে সামলে দিবেন, না হলে আমার বাড়ি আসা ওর চিরতরে বন্ধ করে দিব। বেয়াদব, সব কিছুর একটা লিমিট থাকে। আমার ছোট্ট শ্বশুরের বৌমার উপর অত্যাচার করে পানি ফেলে দিয়েছে, আবার ওর চাপার জোর কত। ভাইয়া, তুমি সব কিছু না জেনে কথা বলিও না। গতকাল ওই মহিলা আমার সাথে কি করেছে জানো? আমাকে অপমান করেছে। উনি কি করছে? বল, কি বলেছে? চুপ করে আছিস কেন? তুই যদি কিছু না করে থাকিস তাহলে তোকে এমনি এমনি অপমান করলো? এই শোন, তুই যে কত ভালো মেয়ে সেটা আমার জানা আছে। শাসন না পেয়ে পেয়ে এমন বেয়াদব তৈরি হয়েছে। দুলাভাই ওখান থেকে চলে আসে। রাইসাও রাগে গজগজ করতে করতে রুমে গিয়ে ওর পোশাক গুছিয়ে চলে যেতে গেলে দুলাভাইয়ের আম্মু এবং রাইসার আম্মু ওকে ধরে বুঝিয়ে রাখে। চুপ করে বসে আছি। ইরা আর মিমি আপু এবং আরো কয়েকজন এলো। চেয়ার ছিল, ওগুলোতেই বসলো। ভাবি, গতকাল কিছু কি হয়েছিল? আপনি রাইসাকে কি কিছু বলেছিলেন? রাইসার কথা শুনে মিমি আপুর দিকে দেখলাম। গতকাল আবার কি হয়েছে? বাদ দাও, যা হবার হয়ে গেছে। ছোট মানুষ দুষ্টুমি করেছে। আচ্ছা, তোমার সামনে তোমার হাজবেন্ডের বদনাম করেন বা অপমানজনক কথা বলে তুমি কি করবে? ওই ব্যক্তিকে কিছু না বলে কি ছেড়ে দেবে? আমি বাস খেয়ে গেছি, বাকি জীবনটা এখন খোটা খেতে খেতেই যাবে। তাকে ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না, তাতে সেটা যেই হোক না কেন। ওটাই আমি করেছি, কিছু কথা শুনিয়েছি, ওটার জন্যই হয়তো এমন করেছে। এবার বুঝলাম। যে বলতে আসছে ওর পিছনে নাকি আমার বর ঘুরে বেড়াতো, কত অপমান করেছে। এই পর্যন্ত কিছুই মনে করিনি যে ওইটুকু শাস্তি পাওয়াই উচিত, কিন্তু যখন আমার বরকে ভিখারি, কিছু নেই এইসব বলতে লাগলো, তখন আর সহ্য হলো না। ঠিক করছেন। আমি ওকে বারণ করেছিলাম ওই মেয়ের পিছন ঘুরিস না, মেয়েটা সুবিধার না, কিন্তু শুনেইনি। তোমার ভাইয়ের ওই মেয়ের সাথেই বিয়েটা দেওয়া উচিত ছিল। ভাবছি সতীন নিয়ে সংসার করব, বিয়ে করবো নাকি তাকে। এই ফাঁদে পা দেওয়া মানে নিজের পাছায় নিজে লাথি মারার সমান। না শোনার ভান ধরে বললাম, কিছু কি বললেন? কিরে, তোরা এখনো আপনি করে বলিস? কেন, কোনো সমস্যা? সমস্যা নেই, কিন্তু আপনিটা কেমন যেন লাগে না? তুমি করেও তো বলতে পারিস। যাই, কিন্তু আস্তে আস্তে তুমি হয়ে যাবে। এখন নতুন তো, তাই আপনি।
আচ্ছা বাদ দে, তোর কেমন কি ঘটলো সেটা বল। আমার কথা শুনে ইরা আমার দিকে তাকালো। দূর হ তুই। শালা যেমনই কাটুক, তোকে বলতে হবে কেমন কাটলো না কাটলো। শালা লুচ্চা একটা, মেয়ের থেকে এগুলা জানতে চাস? ভাবি আপনি কিছু বলতে পারেন না? বারে, তুই জানতে চাইলে সমস্যা নেই, আমি জানতে চাইলেই সমস্যা। এটা কেমন অবিচার? না পারিস না। এই চলেন আমরা চলে যাই, গিয়ে লম্বা একটা ঘুম দেব। যাবেন যখন বলেছেন তখন চলেন। আচ্ছা মিমি, তোমরা তাহলে আসো, আমরা যাই। আচ্ছা ঠিক আছে। আম্মুকে বলে আসছি, আপনি বাইক নিয়ে আসেন। ইরা চলে গেল। আমি বাইকের উপর বসে থাকলাম। একটু পরে ইরা আসতেই উঠে বসলে চলে আসি। বাসার ভিতরে আসতেই ইরাকে কোলে নিয়ে নেই। এই জন্য বাসায় আসলেন? তো এখানে বসে থাকতাম নাকি? ইরার দিকে ঠোঁট এগিয়ে দিতেই কিস করতে লাগলাম। কিস করতে করতে রুমে এলাম। আপনাদের কাছে ইমরান হাশমি ফিল, তারপর বাকিটা ইতিহাস। কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে এসে দুজনে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি 5টা বাজে। উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে এলাম। বাসায় কেউ নেই, ইরাও পাশে ছিল না, মানে মিমি আপুরা চলে এসেছে। আমিও ওদের বাসায় গেলাম। গিয়ে দেখি দুলাভাই বসে আছে। আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছেন? আজকে তো আপনার অনেক টাকা খসবে। শালাবাবু, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? না তেমন না, তবে বেশ খসবে এটাই বললাম আর কি। আচ্ছা কেমন আছেন বলেন? এই তো ভালো। তোমার কি অবস্থা? আগে চলে এসেছো যে? ঘুম ঘুম পাচ্ছিল তাই চলে এসেছি। আচ্ছা সেটা যাই হোক, এখন বাজার থেকে ঘুরে আসি। আপনি সবার সাথে আড্ডা দেন, রাতে আপনার সাথে কথা হবে। তারপর বাজারে চলে এলাম। এসে বাসর ঘর সাজানোর জন্য ফুল নিলাম। আর একটু বাজার করে বাসায় চলে আসি। রাতে দুলাভাই বেশি চাইবো না, 10,000 দিলেই হবে। ডাকাতি তো ভালোই করছো। এই তুই কি ডাকাতি করতে এসেছিস? সর, রুমের তালা খুল। কথা কস না, আপাতত তুই মুখটা বন্ধ রাখ। দুলাভাই আপনি কি দেবেন না বাইরে রাত কাটাবেন? এত কথা না বলে তুই চাবিটা দে, আর 500 টাকা নিয়ে নিবি। তোরে কিন্তু চুপচাপ থাকতে বলেছি। তো দোলাভাই আপনার কি খবর? কথা ঘোরানোর চেষ্টা করে লাভ নেই, বা ভুলভাল বোঝানোর চেষ্টা করেও লাভ নেই। খরচ হয়েছে 8,000, দেবেন 10,000। জব ছেড়ে দিয়ে তাহলে এইসব বাসর ঘর সাজানোর ব্যবস্থা শুরু করব। আইডিয়াটা খারাপ না, করতে পারেন। এমনভাবে দাঁড়িয়ে থাকবেন না রুমের ভিতরেও যাবেন? 2,000 টাকা নিও। বাদ দেন, বাইরেই রাত কাটান। এই চলেন আমরা গিয়ে ঘুমিয়ে পড়ি। আমার বাড়িতে কি রুমের অভাব আছে? এই রুমেই যে ঘুমাতে হবে এমন তো না। আচ্ছা ঠিক আছে, ঘুমাতে হলে আমারও ঘুম আসে। এই চলেন আমরা যাই। কথাটা বলেই হাঁটতে লাগলাম। এ শালা হারামি, কোথায় যাচ্ছিস? পরে টাকা নিয়ে নিবি। আমার গেঞ্জি ছেড়ে দে, আর তোরা অন্য রুমে ঘুমিয়ে যা। আচ্ছা যাই হোক, আর বাকির নাম ফাঁকি। 5,000 টাকা নিও। দেখ তোর বরকে, তার থেকে বরং তোরা অন্য রুমে ঘুমা। আচ্ছা 8,000 টাকাই নিও। এখন চাবি দাও। 1,000 টাকা দয়া মায়া করে মাইনাস করব। 9,000 টাকা দেন তাহলেই হবে। আর একটা কথা বলে এবার চলে যাব। আমার কথা শুনে দুলাভাই টাকা বের করলেন। তারপর গুনে গুনে 9,000 টাকাই দিলেন। চাবিটা দিয়ে বললাম, রুম সুন্দর করে সাজিয়েছি, ঠকবেন না ঠকবেন না ঠকবেন না, যান যান ভিতরে যান। যদি ঠকাস তাহলে তোর পিঠে আগামীকাল লাঠি ভাঙবো। আরে ঠকবি না, ওরা রুমের ভেতরে চলে যায়। আর বাকি সবাইকে বলে আসি এই টাকার ভাগ আগামীকাল হবে। কত টাকা খরচ করেছো? 5,500 টাকা খরচ হয়েছে। আচ্ছা আসেন এবার আমরাও ঘুমাই, তারপর বাসায় এসে আমরাও ঘুমিয়ে পড়ি। আপনারাও ঘুমিয়ে পড়েন। গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।